আফজাল হোসেন, আমার বাড়ি মানিকগঞ্জ। আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার বড় একটা ভাইসহ বড় একটা বোন। আমাদের পরিবারটা মানিকগঞ্জ শহর থেকে একটু দূরে কোনো গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন জেলে। আমার বাবা নদীতে মাছ ধরে, তবে সেই নদী মানিকগঞ্জে নয়, সেই নদী হচ্ছে চাঁদপুরে। আমার বাবা চাঁদপুরের রূপালী ইলিশ ধরে সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে এবং সেই বিক্রির টাকা দিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালায়। আমি ছোটোবেলা দেখে আসছি যে আমার বাবা চাঁদপুরেই থাকে। কারণটা হচ্ছে আমার মা, মূলত আমার মায়ের বাড়ি হচ্ছে চাঁদপুরে, আমার নানু বাড়ি, এবং সেই সুবাদে আমার বাবা আমার ছোটোবেলা থেকেই ওই চাঁদপুরের নদীতেই মাছ ধরে আমাদের জীবিকা অর্জন করে আসছিল। যাই হোক, দিন আর রাতগুলো এভাবেই কাটতেছিল। আমি তখন বয়স অনেক ছোট। আমার বড় বোন আর আমার বড় ভাইয়া তারা দুজনে আমাকে অনেক বেশি ভালোবাসতো। তাদের আদর আর ভালোবাসা পেয়ে আমার শৈশবের দিনগুলো সত্যি অনেক বেশি মুখরিত ছিল। সময়গুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমার শুরুতেই সমস্যা দেখা দেয়। সমস্যাটা ছিল এরকম, আমার প্রস্রাব হতো না। আমি যখন প্রস্রাব করতাম খুব ছোটোবেলায়, আমার প্রস্রাব হতো না। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার আমার মাকে বলে যে আমাকে মুসলমানি করাইতে হবে এবং মুসলমানি করালে আমার প্রস্রাব ক্লিয়ার হবে। এবং তারপরেই হচ্ছে আমাকে মুসলমানি করানো। আমার তখন খুব ছোট বয়স। আমার মনে আছে, আমার যতটুকু মনে পড়ে যে আমার বয়স তখন প্রায় ২ বৎসরের মতো হবে এরকম। ওই বছর আমাকে মুসলমানি করানো হয়। তো ওই মুসলমানি যে আমাকে যে হুজুরে করায়, ওই হুজুরে আমার একটু সমস্যা করে ফেলে, যেটা আমি বলতে পারব না। এবং ওই সমস্যার কারণে আমার জীবনের বাকি দিনগুলো খুব বেশি কষ্টের কাটে। যেমন আমার মুসলমানি কমপ্লিট হওয়ার পরে আমি তখন স্কুলেই পড়াশোনা করতেছিলাম। এমন করেই সময়গুলো যাচ্ছিল। একটা পর্যায়ে আমার বাবা হঠাৎ করে সাগরে মাছ ধরা বন্ধ করে দেয়। সাগরে মাছ ধরা বন্ধ করে দেয়, মাছ না ধরে বাবা তখন বাড়ি চলে আসে। তো বাবা যেহেতু মাছ ধরেই জীবিকা অর্জন করতো, তাহলে সেখানে যখন মাছ ধরা বন্ধ করে দেয়, তখন আমাদের চুলায় আগুন জ্বলে না। আমরা খুব অভাব অনটনে পড়ে যাই। আমার দাদা দাদি থাকে, তারা বাবাকে বলে যে, "কী হয়েছে, তুই মাছ ধরিস না কেন? এবং হঠাৎ করে ওখান থেকে চলে আসলি কেন?" তো মা সম্ভবত মনে করো অন্য কোনো একটা কিছু। কিন্তু না, বাবা চাঁদপুর থেকে ফিরে আসার পরে একটু জানি কেমন হয়ে যায়। কেমন হয়ে যায় বলতে বাবা কোনো কথা বলে না এবং যেদিকে তাকায় সেদিকে তাকাই থাকে। একটু লাইক হচ্ছে অ্যাবনর্মাল টাইপের হয়ে যায়। খুব কথাবার্তা কম বলে, কারো সামনে যেতে চায় না, খুব নিজেকে হাইড করে রাখে। তখন আমরা সবাই টেনশনে পড়ে যাই, কী ব্যাপার, বাবা তো এরকম হওয়ার কথা না। বাবা তো এরকম হওয়ার কথা না। তো সবাই মিলে তখন বাবাকে জিজ্ঞেস করে, "কী হইছে, কী হইছে?" বাবা তখন পাগল হয়ে বলতেছে যে, "আমার বড় মেয়েকে বিয়ে দিয়ে দিব।" এটা বলতেছে, যে হঠাৎ করে বলে যে আমার বড় মেয়েকে বিয়ে দিয়ে দিব। তো আসলে একটা বিয়ে মুখে বললেই হয় না, পাত্র রেডি করতে হয়, ছেলে সম্বন্ধে জানতে হয়, শুনতে হয়। কিন্তু এগুলো না জেনে আমার বাবা তখন হঠাৎ করে কি, আমাদের মসজিদের একজন মুয়াজ্জিন থাকে, যিনি আজান দেয়, ওই মুয়াজ্জিনের কাছে আমার বোনকে বিয়ে দিয়ে দেবে। এবং মুয়াজ্জিনের চেয়েও আরেকটু ভালো পজিশনে আমার বোনকে বিয়ে দেওয়া যাইত, কিন্তু আমার বাবা ওই মুয়াজ্জিনের কাছে আমার বোনকে বিয়ে দিয়ে দেয়। এবং সেটা ঠিক ২ দিনের মধ্যে বাবা করে। আর মুয়াজ্জিনকে বাবা কী বলে রেডি করায় এবং মুয়াজ্জিন কীভাবে রাজি হয়, এগুলো আমরা কিছুই জানি না। ২ দিনের মধ্যে আমার বাবা আমার বড় বোনের বিয়ে দিয়ে দেয়। বড় বোনের বিয়ের কাজ কমপ্লিট হওয়ার পরে এবার বাবা আমার বড় ভাইকে বিয়ে করাই দিবে। বড় ভাইকে বিয়ে করাই দিবে, এরকম পাগলামি করতেছে। তো সবাই তখন বলতেছে যে, "আপনার কী হইছে, আপনি বলেন? হঠাৎ করে আপনি চাঁদপুর থেকে মাছ ধরা বন্ধ করে দিলেন। আপনি চলে আসলেন। আপনার সাথে যারা ছিল তারা সবাই মাছ ধরতেছে। আপনি মাছ ধরেন না। বাড়িতে এসেই ১ম এ বড় মেয়েটার বিয়ে দিয়ে দিলেন একটা মসজিদের মুয়াজ্জিনের সাথে। এখন ছেলেকে বিয়ে করানোর জন্য পাগল হয়ে গেছেন। এগুলোর মানে কি?" আমার বাবা তখন কারো কথাই শুনতেছে না। বাবা তখন বড় ভাইয়ের জন্য মেয়ে খুঁজতেছে। বড় ভাই কিন্তু বয়সে তখন অনেকটা বড় না। এরকম হয়েছে ভাইয়ের বয়স প্রায় ১৯-২০, হ্যাঁ? ১৯-২০ এর কাছাকাছি হবে এরকম। এই বয়সে ভাইকে বিয়ে করায় দিবে। তো বাবা তখন চারদিকে পাত্রী খুঁজতেছে। এরকম করে খোঁজাখুঁজি করে প্রায় ৫-৬ দিনের মাথায় বাবা হচ্ছে পাত্রী রেডি করে ফেলে। রেডি করে আমার বড় ভাইকে ওখানে বাবা বিয়ে করাবে। আমার মা এবং আমার দাদা দাদি বাবা কারো কথা না শুনে সম্পূর্ণ নিজে আমার বড় ভাইয়াকে পাত্র সাজিয়ে নিয়ে বিয়ে করে নিয়ে চলে আসে। তখন সবাই খুব অবাক হয়ে যায়। আমার বাবাকে সবাই বলে যে, "আপনি এই ধরনের পাগলামি কেন করতেছেন? বন্ধ করেন।" কিন্তু আমার বাবা কোনো কথাই শোনে না। বড় ভাইয়া আর বড় আপুর বিয়ে যখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাবা তখন পুনরায় আবারও সাগরে মাছ ধরতে আসে। একদম নাটকীয় ঘটনাগুলো বাবা ঘটাচ্ছিল। সাগরে মাছ ধরতে আসে, ২-৩ মাসের মতো বাবা সাগরে মাছ ধরে এবং ২-৩ মাস পরে বাবা হঠাৎ করে একইভাবে, ঠিক আগে যেমনটা করেছিল সেম একইভাবে হঠাৎ করে আবার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে আবারও বাবা আগের মতো অভিনয় করতে শুরু করে। খাওয়া-দাওয়া করে না, ঘুমায় না। রাত দুপুরে পুকুর পাড়ে গিয়ে বসে থাকে। একা, একা যেন কার সাথে কথা বলে। একটু জিন বা ভূতে ধরলে মানুষ যেরকম করে না, বাবা ঠিক ওরকম একটু প্যারানর্মাল টাইপের হয়ে যায়।
তখন আমরা কেউ বুঝতে পারিনি যে কী করা যায়, বাবাকে কোথায় নিয়ে যাবো। আমার মা তখন বাবাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়, আমাদের পার্শ্ববর্তী এলাকার ওই কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজ আমার বাবাকে দেখে, পানি পড়া দেয়, ফু দেয়, সব কিছু দিয়ে কবিরাজ আমার বাবাকে মাকে বলতেছিল যে একটা কাজ করেন, ওনার সাথে একটু নীরবে বসেন, একটু আলাদাভাবে বসেন, বসে ওনাকে জিজ্ঞেস করেন যে ওনার সমস্যাটা কী। আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি সম্ভবত এমন কিছু একটা জিনিস তার সাথে ঘটেছে যেটা সে কারো কাছে বলতে পারতেছে না, কিন্তু সে এই কষ্টটা নিয়ে সামনের দিকে যেতে পারতেছে না। আপনারা তার সাথে বসে গোপনে খুব সুন্দর করে কথা বলেন এবং তার সাথে কথা বলার পরেই আপনারা সঠিক নিউজটা পেয়ে যাবেন যে মূলত আসলে এই ঘটনাটা কী। কবিরাজ যখন এমন করে আমার মাকে বলার পরে মা তখন বাড়িতে বাবাকে নিয়ে আসে। আনার পরে মা সারাটা রাত বাবার সাথে কথা বলে। আমরা পাশের রুমে ছিলাম, তো আমি শুনতেছিলাম। বড় ভাইয়া ভাবি পাশের রুমে, আমি এক রুমে, আমার দাদা দাদি আরেক রুমে। তো মা সারা রাত বাবার সাথে কথা বলে, কিন্তু না, কোনো কাজ হয় না। সকালবেলা মা তখন গিয়ে করে কি, ওই যে আপনারা হয়তো গ্রামের মানুষ যারা আছেন তারা চিনবেন, যেটা দিয়ে বিয়ের সময় যে কুলা ব্যবহার করা হয়, ওই কুলা মা পিটতে শুরু করে। কুলার মধ্যে মা একটা লাঠি দিয়ে পিটতে শুরু করে এবং যখন মা কুলা দিয়ে পিটতে শুরু করে তখন বাবা হাউমাউ করে চিল্লাইতেছে। বাবার চিল্লানির শব্দ শুনে আমি, বড় ভাইয়া, তারপর দাদা দাদি সবাই বাবার রুমে যায়। বাবার কেউ ধরে রাখতে পারতেছে না, মনে হয় মা যে কুলার মধ্যে বাড়িগুলো দিচ্ছে এগুলো বাবার পিঠে পড়তেছে। একটা পর্যায়ে আমার দাদিকে মাকে ডেকে আনার পরে মা তখন খুব রাগারাগি করে আমাকে। মা বলতেছে যে তুই বল তোর কী হয়েছে, তুই কেন এরকম করতেছিস। ওই সময় বাবা বলতেছে যে তোর ছোটো ছেলেকে আমি নিয়ে যাবো, তোর ছোটো ছেলেকে আমি রাখবো না, তোর ছেলেকে আমি কেটে ফেলবো। এরকম করে বাবাই যেন অন্য কোনো একটা সুরে কথা বলতেছে। এই কথা বলা মাত্রই মা তখন গিয়ে আমাকে জড়ায় ধরে। আমি তখন ছোটো, আমাকে জড়ায় ধরে আদর করতেছে এবং মা আমাকে কোলে নিয়ে আমি কিন্তু তখন হাঁটতে পারতাম, আমাকে কোলে নিয়ে মা তখন ওই কবিরাজের বাড়িতে চলে যায়। কবিরাজের বাড়িতে যায় এবং কবিরাজের বাড়িতে গিয়েই মা তখন করে কি, কবিরাজের পায়ের কাছে আমাকে রেখে কান্নাকাটি করতে শুরু করে যে আমার ছেলেকে বাঁচান, আমার স্বামী আগে যা পাগলামি করছে, এখন উনি হঠাৎ করে বলতেছে যে আমার ছোটো ছেলেকে নিয়ে যাবে। আমার ছোটো ছেলেকে যদি নিয়ে যায় তাহলে তো আমি বাঁচবো না, আমার ছেলেটাকে ছাড়া আমি একটা সেকেন্ডও থাকতে পারবো না, এবং আমার ছোটো ছেলেটা আমার কলিজা, যেভাবে হোক আপনি আমার ছোটো ছেলেকে বাঁচান। কবিরাজ তখন বলে ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আপনার ছেলেকে রেখে আপনি যান, আপনার স্বামীর কাছে যান, ছেলেকে আমি দেখতেছি। এই কথা বলেই আমার মা ওই কবিরাজের কাছে আমাকে রেখে মা তখন চলে আসে। মা তখন বাড়ি চলে যায়। আমার যতটুকু মনে আছে, কবিরাজ তখন আমার পুরো গায়ে এক ধরনের মেহেদি, আপনার যারা বিয়ের সময় যে মেহেদিগুলো ব্যবহার করা হয়, ওই মেহেদি আর রসুন একসাথে মিশিয়ে আমার গায়ের মধ্যে মালিশ করতে থাকে। মালিশ বলতে আমার গায়ের মধ্যে লাগাইতে থাকে। যেরকম হাতে মেহেদি লাগে এরকম আমার পুরো শরীরে লাগাচ্ছে। আমি তখন চেঁচামেচি করতেছি, এগুলো কেন করতেছে, আমার কোনো কথা শোনে না। এবং আমার গায়ে যখন এই মেহেদিগুলো লাগাতে একটা পর্যায়ে আমি অজ্ঞানের মতো হয়ে যাই, আমি সেন্সলেস হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি রাত হয়ে গেছে। আমার শরীরটা তখন অনেক ক্লান্ত, আমি কথা বলতে পারি না। আমার শরীরটা একদম ফুলে গেছে, খুব খারাপ অবস্থা। ওখান থেকে মা আর দাদি আমাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পরে আমাকে রাতের বেলায় দাদি আর মা কথা বলতেছে, আমি শুনতেছি। তারা কথা বলতেছে আমার বিয়ের ব্যাপার নিয়ে। তারা কথা বলতেছে। এটা শোনার পরে আমি তখন অবাক হয়ে যাই। আমি এত ছোট একটা মানুষ, মাত্র স্কুলে পড়াশোনা করি, এখনই আমাকে বিয়ে করাই দিবে। এবং আমি জানি আমাদের পরিবারে এটা হয়, যেহেতু বড় আপু এবং বড় ভাইয়ার খুব কম বয়সে বাবা বিয়ে করাই দিছে এবং আমার সাথে এটা ঘটতে পারে। আমি তখন ভীষণ রকমের টেনশনে পড়ে যাই, জি আল্লাহ, এখন কি হবে। আমার গলা টলা সব কিছু শুকিয়ে যায়, আমি প্রচণ্ড রকমের কান্নাকাটি করতে থাকি। সকালবেলা হয়, সকাল হওয়ার পরেই আমি তো বিয়ের সাথে অতটুকু বুঝি যে বিয়ে হবে, বিয়ে করাবে, ওইটুকুই। কিন্তু বিয়ে তো বড় মানুষের হয়, ছোট মানুষের তো বিয়ে হয় না। আমি তো অনেক ছোট, তাহলে আমার বিয়ে কিভাবে হবে। এই জিনিসগুলো কোনোভাবে আমার মাথায় আসতেছে না। আমি কোনো ব্যাপারটাই মোটামুটি বুঝতেছি না। আমার ব্রেন টেন সব কিছু হ্যাং হয়ে গেছে, কোনো কিছু কাজ করতেছে না। এরকম করতে করতে সকালবেলা মা তখন আমাকে বলতেছে যে আফজাল, আমরা এক জায়গায় যাবো, তোরে নিয়ে যাবো, এইটুকুন বলে। আমি তখন বলি যে এক জায়গায় যাবা, কোথায় নিয়ে যাবা। মা তখন কোনো কথা নেই, বাদ নেই, আমাকে পাঞ্জাবি পরায়, পায়জামা পরায় এবং একটা দুলাকে সাজানোর জন্য যে পরিমাণের যেভাবে সাজায়, মা আমাকে ঠিক একইভাবে সাজিয়ে আমাদের পার্শ্ববর্তী গ্রামে ময়নাদের বলতে একটা বাড়ি আছে। ওই ময়না আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলেই পড়তো এবং সে আমারই ক্লাসমেট, আমরা একসাথে পড়তাম। এবং ওই ময়নার বাড়িতে মা আমাকে নিয়ে যায়। ময়নার বাড়িতে যাওয়ার পরে যে ব্যাপারটা আমি দেখতে পাই, যে ময়নাদের বাড়িতে সেদিন একদম বিয়ের আয়োজন, অনেক মানুষ, এদিক সেদিক থেকে বিভিন্ন মানুষ, এবং সবাই মোটামুটি ময়নাকে বউ সাজাচ্ছে। তখন ময়নাও ছোট, আমিও ছোট। আমি তখন ব্যাপারগুলো দেখে একরকম মজাও পাচ্ছিলাম, আবার কষ্ট হচ্ছে। কী ব্যাপার, এত কম বয়সে
তারা আমাকে বিয়ে করাইতে নিয়ে আসছে। যাই হোক, এরপরে ওখানেই দুপুরবেলা আমার তখন বিবাহের কাজ কমপ্লিট হয়। হুজুর আসে, কলমা পড়ি। কলমার মাধ্যমে আমি তখন ময়নাকে বিয়ে করি। বিয়ে করে ময়নাকে নিয়ে আমি আমার বাড়িতে আসি। আমি তখন স্কুলে মাত্র ক্লাস 3 তে পড়তাম। ক্লাস 3 কি 4 এ পড়তাম, এরকম সময় আ আমার সাথে ময়নার বাসরঘর হয়। ময়নার বাসরঘরে কি করি, আমরা দুজনে ঘুমাই, দুষ্টামি করি এবং কিলাকিলি করি। একটা সময় ময়না কান্নাকাটি করে, ময়নার মা এসে ময়নাকে নিয়ে যায়, আমার মা এসে আমাকে নিয়ে যায়। যাই হোক, এভাবেই আমার বাসরঘরটা কাটে। এরপর থেকে ময়না আমার বউ নামে পরিচিত। ময়না আমার কাছেই থাকে, আমাদের বাড়িতেই থাকে। এমন করেই আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। বাবা যে ওই যে অ্যাবনর্মাল হয়ে গেল, বাবা ঠিক ওই নরমাল অবস্থায় আছে। বাবা তখন আর কোনো কিছু করে না বা কোনো কাজবাজও কিছু নেই, ওভাবেই পড়ে আছে। বড় ভাইয়া তখন হচ্ছে টুকিটাকি কাজ করতো মানুষের বাড়িতে, এইটা সেটা কাজ করতো এবং বড় ভাইয়ের ইনকাম আর দাদার ইনকামের উপরে আমাদের পরিবারটা তখন চলতেছিল। সময়গুলো এই একইভাবে সামনের দিকে কাটতেছিল। সময়গুলো কাটতে, কাটতে আমি তখন মোটামুটি অনেকটা বড় হই। আমি তখন স্কুলেও পড়াশোনা করি। আমি যখন ক্লাস 10 এ পড়ি, মানে এসএসসি পরীক্ষা দিব, এর মাঝে ময়না আবার 1 বছর ড্রপ দেয়। ড্রপ দেওয়ার কারণে ময়না আমার 1 বছরের জুনিয়র হয়ে যায়। তো এসএসসি পরীক্ষা দিব, আমরা সবাই ওভাবেই প্রিপারেশন নিচ্ছিলাম। আমি পড়াশোনার প্রতি ওভাবে অ্যাক্টিভ হলাম যে এসএসসি পরীক্ষা দিব, রেজাল্ট অবশ্যই ভালো করতে হবে এবং এসএসসি রেজাল্ট যদি ভালো হয় তাহলে আমি ভালো কলেজে ভর্তি হতে পারবো। আর ভালো কলেজে ভর্তি মানে ভালো ইউনিভার্সিটি, আর ভালো ইউনিভার্সিটি মানে ভালো জব। এই জিনিসটা আমার মাথায় তখন কাজ করতেছিল। আর আমার বাবা যেহেতু পেশায় একজন জেলে ছিল, আমার পরিকল্পনা ছিল যে আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে আমার বাবার মুখ উজ্জ্বল করব। এবং আমার বড় ভাইয়া মানুষের বাড়িতে খুব কষ্ট করে দিন মজুরের কাজ করে, এটা দেখে আমার খুব খারাপ লাগে। এই নিরিখে আমি তখন পড়াশোনা করতেছি। আলহামদুলিল্লাহ আমি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসিতেও আমি খুব ভালো একটা রেজাল্ট করি। এসএসসিতে অনেক ভালো একটা রেজাল্ট করার পরেই, এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি তখন কী করি, ঢাকাতে একটা কলেজে ভর্তি হই। ঢাকার একটা কলেজে ভর্তি হই, আর সেখানে আমার মামা থাকে, আমার বড় মামা। উনি আমাকে সাহায্য সহযোগিতা করে আমার পড়াশোনা থেকে সব কিছুতে। বড় মামা ঢাকাতেই থাকতো, আমি তখন ওই বড় মামার বাসায় চলে আসি। বড় মামার বাসায় এসে দেন আমি তখন বড় মামার বাসা থেকে পড়াশোনা করতেছি। বড় মামার বাসা থেকে পড়াশোনা করতেছি এবং বড় মামা আমাকে অনেক বেশি, মানে আমাকে অনেক দেখে শোনে বা বড় মামার প্রতি আমার অনেক টান ভালোবাসা। এমন করে দিন আর রাতগুলো আমার ঢাকার মাটিতেই কাটতেছে। আর এইভাবে ময়নার সাথে, ময়না যেহেতু আমার বউ, ওর সাথে মাঝে মাঝে যখন ফোনে কথা হয়, ও কেমন আছে না আছে এগুলো জিজ্ঞেস করে আমাদের দুজনের সম্পর্কটা মোটামুটি খুব ভালো হয়ে যাচ্ছিল, কোনো সমস্যা নেই। সময়গুলো এভাবে সামনের দিকে কাটতে, কাটতে আমি কিন্তু আমার পড়াশোনা নিয়ে অনেকটা ব্যস্ত থাকি এবং শুধু যে পড়াশোনা করি তাও না, তার পাশাপাশি আমি একটা পার্ট টাইম চাকরিও করি। চাকরির টাকা দিয়ে আর পড়াশোনার খরচ দিচ্ছি এবং কিছু টাকা আমি ময়নার জন্য মাসে, মাসে পাঠাচ্ছি। এরকম করতে, করতে কিছুদিন পরে ময়না একদিন আমাকে বলতেছে ও ঢাকাতে আসবে। আমাকে বলে, "চাচা আমি ঢাকাতে আসবো?" আমি বললাম যে, "ঠিক আছে আসো।" তো ময়নাদের পারিবারিক অবস্থা কিন্তু অতটা ভালো না। মানে ময়নার বাবা কিন্তু নাই। ময়নার বাবা মারা গেছে এবং ময়নার মা একটা কিন্ডারগার্টেনে চাকরি করে। আমাদের এলাকার একটা কিন্ডারগার্টেনে চাকরি করে, তো খুব কম টাকা বেতন পায়। অতটা মানে না, অত বেশি বড়লোক না। তো সেদিন ময়না আমার সাথে দেখা করার জন্য ঢাকাতে আসে। আসার পরে ময়নার হাতে সেদিন একটা স্বর্ণের রুল থাকে, মানে চুরির মতো অনেক মোটা টাইপের এরকম একটা রুলি থাকে। এটা দেখার পর আমি তখন ভাবলাম যে, প্রথমত মনে করলাম যে এটা মনে হয় গোল্ড, মানে হবে, ওই যে নন গোল্ডের হবে যেগুলা মার্কেট থেকে কিনা যায় ২০-৫০ টাকা দিয়ে এরকম। তো আমি তখন বলতেছিলাম যে, "এত মোটা জিনিস এখানে পড়ে আছো কেন? এটা খুলে ফেলো। হ্যাঁ, এরকম নন গোল্ড পড়ে থাকলে খারাপ দেখানো যায় না বা কীরকম, কী দরকার এটা এখানে রাখার?" এরকম। যখন আমি নন গোল্ডের কথা বলি, তখন উনি বলে, "কে বলছে এটা নন গোল্ড? এটা তো গোল্ডের, এটা স্বর্ণের।" আমি তখন বললাম, "কী বলে এটা স্বর্ণের? এত মোটা, এটা স্বর্ণের?" ও বলে, "হ্যাঁ, স্বর্ণের।" আমার কাছে বিশ্বাস হয় না। আমি কিন্তু ছোটবেলা থেকে একটু দুষ্ট ছিলাম। দুষ্ট ছিলাম বলতে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। আমি কিন্তু সিগারেট খাইতাম। মানে সিগারেট খাইতাম এবং আমার এলাকার দুষ্ট ছেলেগুলোর সাথে মিশে আমি কাজটা করতাম। তো সিগারেট খাই বলে আমার পকেটে তখন একটা গ্যাস লাইট ছিল। আমি তখন ওই গ্যাস লাইটটা বের করে ওর হাত থেকে আমি রুলিংটা খুলে আমি আগুন দিয়ে চেক করে দেখতে পাই যে না, এটা আসলেই কালো হচ্ছে না এবং মানে পুরোই এটা একদম মানে চকচক করতেছে। আমি তখন অনেক অবাক হয়ে যাই। অবাক হয়ে আমি তখন বুঝতে পারি যে না, এটা তো আসলেই গোল্ড, এটা তো স্বর্ণের। আমি তখন ময়নাকে জিজ্ঞেস করলাম যে, "ময়না এটা তোমাকে কে দিছে?" ও বলে, "আমার মা দিছে।" তা আমি তখন আর কথাটা নিয়ে বাড়াবাড়ি করলাম না। অতটুকুইতেই চুপ হয়ে গেলাম। ময়না তখন চলে গেল ওর বাড়িতে। তার ২ দিন পরে আমি তখন ঢাকা থেকে মানিকগঞ্জে গেলাম। মানিকগঞ্জে যাওয়ার কারণ হচ্ছে আমি ময়নার মাকে জিজ্ঞেস করব যে আসলেই রুলিটা আসার কারণটা কি? ময়নার মাকে জিজ্ঞেস করলাম যে, "এই ঘটনা, ওর হাতে এরকম একটা ব্রেসলেট টাইপের জিনিস, এটা কে দিছে?" উনি আমাকে বলল, "কই আমি তো জানি না।" আমি বললাম যে, "কি বলেন আপনি জানি না?" পরে আমি ময়নাকে যখন মানে ওনার মাকে দেখাবো, ময়নাকে ডাইকা আনলাম। এই দেখি যে ওর হাতে এই জিনিসটা নাই। ওর হাতে এটা নাই। না থাকার পর আমি তখন জিজ্ঞেস করলাম যে, "তোমার হাতে যে ইয়েটা ছিল এটা কই? কই রাখছো?" ও বলে, "কই আমার হাতে তো কিছু ছিল না।" আমি বললাম, "গত পরশুদিন তুমি আমার সাথে আমাকে দেখার জন্য ঢাকাতে গেছিলা। ওইখানে আমি তোমার হাতে এই জিনিসটা দেখতে পেলাম। বাট এখন তুমি বলতেছো নাই।"
মানে কি এগুলার? ও আমাকে বলে, "নাই তো, আমার কাছে কিছু থাকে না। এগুলো তুমি মিথ্যে বলতেছো, ভুল বলতেছো।" আমি তখন বললাম, "আরে মিথ্যে আর ভুল হতে যাবে কেন? আমি নিজের চোখে দেখলাম।" আমি তখন ওর চোখে মুখে একটা মিথ্যের স্পর্শ দেখতে পাচ্ছিলাম। ওর এই অবস্থাটা দেখার পরে আমার তখন গলা শুকিয়েছে। আমি তখন কথা বলতে পারি না। আমার গলাটা শুকিয়ে যায়, আল্লাহ! এটা কি হইলো? অ্যান্ড ও তখন চলে গেল। আমি তখন ওর মাও চলে গেল। আমি তখন বুঝতে পারতেছিলাম না। অ্যান্ড মানে কি করবো? আমার মাকে যে কিছু বলবো, এতটুকু আমার মাথায় আসতেছে না যে মাকে কি বলবো? মা আবার কি মনে করে? আর বড় ভাই তো সেই গাধার খাটনি খাটতেছে। ভাবি পুরোটা সংসার চালাইতেছে। দাদা-দাদির খাওয়া-দাওয়া, মায়ের ঔষধ থেকে শুরু করে বাবার ঔষধ সবকিছু বড় ভাবিই দেখতেছে। আমি এবার কাউকে কোনো কিছু বললাম না। কাউকে কোনো কিছু না বলে আমি তখন আবারও পুনরায় ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে আসছি, আমি ঢাকাতে থাকতেছি। কিন্তু এমন করে সময়গুলো কাটতেছে, ঢাকাতে থাকতেছি, পড়াশোনা করতেছি। বাট আমি যখনই তার নাম্বারে কল দিই, আমি নাম্বার অনেক সময় গভীর রাতে ব্যস্ত পাই। মানে ওয়েটিংয়ে ঢোকে না, বিজি লেখা ওঠে। আমি তখন বুঝতে পারি যে ও কারো না কারো সাথে সম্ভবত কথা বলে ও মেবি কোনো একটা রিলেশনে আছে। আমি ব্যাপারটা কাউকে না বুঝতে দিয়ে আমি ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষাটা দিলাম, দিয়ে আমি সেকেন্ড ইয়ারে উঠলাম। সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমি ওইখান থেকে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমার মাকে বললাম যে, "মা দেখো, ময়নার বয়স আর আমার বয়স কিন্তু সমবয়সী। ময়না আর আমি কিন্তু একই বয়সে। এখন যদি ময়না যেরকম মানে আমার কাছ থেকে দূরে থাকতেছে, একটা সময় দেখা যাচ্ছে ময়নাকে আমি হারায় ফেলবো বা ময়না অন্য কারো হয়ে যেতে পারে। আমি যেহেতু ময়নাকে বিয়ে করছি, আমি চাই একটা আনুষ্ঠানিকতার মাঝে ময়না আমার সাথে থাকবে রাতের বেলায়, তোমরা এই ব্যবস্থা করো।" এই কথা বলার পরেই মা তখন আমাকে বলতেছে, "আনুষ্ঠানিকতার কি আছে? তোদের তো বিয়ে হইছে। তুই চাইলে তো আজকে রাতেই ময়না তোর সাথে থাকতে পারে।" মা আমাকে এটা বলে। আমি তখন বলি, "ঠিক আছে, তুমি ময়নার আমার সাথে কথা বলো।" আমার মা গিয়ে তখন ময়নার মায়ের সাথে কথা বলে এবং ময়নার মাও বরাবরের মতো রাজি হয়। কিন্তু এতে ময়না রাজি হয় না। ময়না রাজি হয় না। ময়না তখন আমার মাকে বলতেছে যে, "আপনার ছেলে আগে পড়াশোনা শেষ করবে, চাকরি পাবে এবং এরপরে আমি তার সাথে থাকবো। আদারওয়াইজ আমি তার সাথে থাকবো না।" আমার মা নাকি তখন ময়নাকে বলতেছিল যে, "আমার ছেলে চাকরি পাবে না, পড়াশোনাও করবে না। তাই বলে কি তুমি তোমার স্বামীর সংসার করবা না? তুমি তোমার স্বামীর কাছে যাবা না?" ময়না তখন ডিরেক্টলি বলে, "ছোটবেলায় কিসের বিয়ে হইছে না হইছে এগুলার কোনো বিল নেই, আর ওই বিয়ে আমি মানিও না। যদি আমাকে আফজালের সংসার করাইতেই হয়, তাহলে আপনার আমাকে আবার নতুন করে বিয়ে দিতে হবে। আর সেটা হবে সম্পূর্ণ আমার পছন্দে। আফজাল একটা ভালো চাকরি করবে, ভালো একটা পজিশনে যাবে। এরপরে আমরা বিয়ে করব। তার আগে কোনোভাবেই না।" এমন করেই ময়না তখন নিষেধ করে দেয়। নিষেধ করে দেওয়ার পরে আমার মা তখন বাড়িতে আসে, এসে খুবই মন খারাপ করে আমাকে ব্যাপারগুলো বলে। আমি তখন মানে যেটুকুন সন্দেহ আমার আগে ছিল, তখন পুরোপুরিভাবেই সন্দেহ ঢুকে যায় যে আসলেই ঘটনা এরকমই। ময়না আসলে মূলত অন্য কারো হয়ে গেছে। আমি এটা তখন পুরোপুরিভাবে বুঝতে পারি। এবং বুঝতে পারার পরেও আমি কোনো প্রতিবাদ করি না। প্রতিবাদ করার মতো কোনো ভাষা আমার নাই। আমি তখনও একদম চুপচাপ যে দেখি যাক কি হয়। এমন করে সামনের দিকে যাচ্ছে দিনগুলো। বাট আমি তখন আর পড়াশোনা করি না, কলেজেও যাই না। আমি তখন স্টিল ঢাকাতেই পড়ে আছি, ঢাকাতেই থাকতেছি। এমন করে সময়গুলো কাটতে মানে সরি মানিকগঞ্জেই পড়ে আছি, ঢাকাতে আর যাই না। এখানেই পড়ে আছি। এরকম করে ৭-৮ দিন কেটে যায়। কেটে যাওয়ার পরে আমি আর ময়নার সাথেও কথা বলি না। আমি ওর কাছ থেকে অনেকটা দূরে থাকতেছি। তো একদিন আমি ওদের পুকুর পাড়ে বসে আছি বিকালবেলা, খুবই মন খারাপ করে। ময়না তখন পিছন থেকে আসে। এসে আমাকে বলে, "কি ব্যাপার? তুমি ইয়েতে যাও না কেন? ঢাকাতে যাও না কেন?" আমাকে এটা বলে। আমি বলি, "কেন? আমি ঢাকাতে না গেলে কি তোমার কোনো সমস্যা হচ্ছে?" ও বলে, "না, কোনো সমস্যা নাই। তুমি যাবা না?" আমি বললাম যে, "না, আমি যাবো না।" ও বলে, "কেন?" আমি বললাম যে, "কেন মানে? আমি তোমাকে বিয়ে করছি। তুমি আমার বিবাহিতা বউ। এরপরে তুমি অন্য কারো সাথে প্রেম করবা, অন্য কেউ তোমাকে ব্যাচলাইট আর রুলি কিনে দেবে। এরপরে এগুলো আমি মেনে নিবো, তা কি হয় নাকি?" ও আমাকে বলে, "তুমি এগুলো কি বলতেছো?" আমি বললাম, "হ্যাঁ, সত্যি তো। আমি তোমার হাতে ব্যাচলাইট দেখেছি। তোমার মাকে বলার পরে তুমি এটা অস্বীকার করলা। রাতকে রাত তোমার মোবাইলে ওয়েটিং থাকতো। এটাও তুমি কোনো কিছু বললা না যে তুমি আমাকে এক্সকিউজ দেখাচ্ছ। এবং আমার মা যখন বলল যে আমার সাথে থাকার জন্য, অ্যান্ড তখন তুমি সেখানে সম্পূর্ণ রকমের দ্বিমত পোষণ করলা। মূল ঘটনাটা কি আমাকে বলো তো?" ও আমাকে বলে, "আরে বোকা, তুমি বুঝতেছো না। শোনো, তুমি এখন পড়াশোনা করতেছো, আমিও পড়াশোনা করতেছি। বাট আমরা যদি হাসব্যান্ড ওয়াইফ হয়ে একসাথে থাকতে শুরু করি, তাহলে আমাদের পড়াশোনাটা হবে না। শুধুমাত্র পড়াশোনাটাকে কন্টিনিউ করার জন্যই আমি তোমাকে এটা বলেছি। তুমি অন্য কিছু মনে করো না। এবং তুমি চাইলে আমার সাথে শারীরিক সম্পর্ক মানে হাসব্যান্ড ওয়াইফের সম্পর্ক করতে পারো। আমার কোনো অভিযোগ নেই। আমি তোমার সাথে করার জন্য প্রস্তুত।" আমি তখন বললাম, "যেহেতু আমরা একসাথে থাকলে সমস্যাটা কি?" ও তখন বলল, "আমাদের পড়াশোনা হবে না।" আমি তখন ওর হাতটা চাইপা ধরে, ধরে বলি, "ময়না শোনো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। প্লিজ তুমি আমার কথাটা একটু বুঝতে চেষ্টা করো। তুমি যেরকম করে চিন্তা করতেছো, ব্যাপারটা আসলে সেরকম করে না। আমাদের মাঝে একটা সময় অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আমি তোমাকে হারাই ফেলতে পারি। তুমি আমার সাথে থাকো।" এবং যখন ইমোশনালি আমি ময়নার হাতে ধরে ওকে বুঝাইলাম, ও তখন আমার প্রস্তাবে রাজি হলো। ও বলল, "আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি তোমার কথা মানলাম, আমি তোমার কথা বুঝলাম।"
এই কথা বলার পরে তখন ময়না আমার প্রস্তাবে রাজি হলো। আমি তখন মাকে বললাম। মাকে বলার পর আমার মা, বাবা, ময়নার মা মিলে তখন পারিবারিকভাবে একটা বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আয়োজন করা হয়, পুনরায় আবারও বিয়ে মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে আমি ময়নাকে বউ বানিয়ে আমার ঘরে নিয়ে আসি। ঘরে আনার পরে তখনই ময়না আমার মাকে বিয়ে করার পর ও আর পড়াশোনা করে না। ও আমাকে বলে, "আমি পড়াশোনা করব না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না।" তাই আমি বললাম যে, "ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে ঢাকাতে চলো।" ও তখন ঢাকাতেও যাবে না, ও বাড়িতেই থাকবে। পরে আমি ময়নাকে বাড়িতে রেখে আমি তখন ঢাকাতে চলে যাই। ঢাকাতে গিয়ে আমি তখন ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষাটা দিই। ইন্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমার তখন একটা জব হয়। কিন্তু আমার আসলে পারিবারিক অবস্থাটা খুব একটা ভালো না। পারিবারিক অবস্থাটা খুবই খারাপ। তো আমি চিন্তা করতেছিলাম যে যেহেতু একটা জব হইছে, আমি আর পড়াশোনাটাকে কন্টিনিউ করব না। পড়াশোনাটাকে কন্টিনিউ না করে আমি ওই জবটার উপরেই ডিপেন্ড করে পড়ে থাকবো। এরপরে ঢাকাতে আমার জব হয় এবং এই জবটাকে আমি তখন ট্রান্সফার করে মানিকগঞ্জে নিয়ে আসি এবং সেটা খুব বাংলাদেশের সুনামধন্য একটা কোম্পানিতে চাকরি হয়। আমি তখন মানিকগঞ্জে ট্রান্সফার হই। মানিকগঞ্জে ট্রান্সফার হওয়ার পরে মানিকগঞ্জে আমি তখন ওইখানে কাজ করতেছি। মানিকগঞ্জে কাজ করতেছি, ওইখানেই থাকতেছি এবং তখন ময়না আর আমি একই সাথে থাকতাম। একই রুমে থাকতাম। আমাদের সংসারটা অনেক সুখের ছিল। আমাদের কোনো প্রবলেম ছিল না। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম এবং দুজনের মাঝে অনেক মধুর সম্পর্ক ছিল। তো এরকম করে সময়গুলো কাটতে, কাটতে ময়নার একটা চাচাতো ভাই আছে, নাম হচ্ছে বোরহান। বোরহান তখন অনেক ছোট, মানে ছোট বলতে ও ইন্টারমিডিয়েট এসএসসি পরীক্ষা দিয়েছে। তো কলেজে ভর্তি হবে। তো আমাদের মানিকগঞ্জ তো আমাদের একটা গ্রাম ছিল, বাট আমরা এখন একটু শহরে থাকি আমি আমার বউ মিলে। তো তখন হচ্ছে ওই বোরহান হচ্ছে আমাদের এখানে থাকবে, এটা বোরহানের মা বলে। মানে বোরহানের মা আর আমার শাশুড়ি তারা ফোন করে আমাকে বলে যে, "বোরহান তোমাদের বাসায় থাকবে। কারণ ওইখানে থেকে পড়াশোনা করবে। গ্রাম থেকে যেতে তার অনেক বেশি গাড়ি ভাড়া লাগবে, অনেক সময়ের প্রয়োজন। এর চেয়েও বেটার হয় কি যে বোরহান তোমাদের ওখানে থাকবে।" আমি তখন বললাম, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।" দেন আমি তখন কী করলাম, বোরহানকে আমার এখানে নিয়ে আসলাম। মানে আমার এখানে নিয়ে আসলাম। আসার পরে বোরহান এখানে থেকে পড়াশোনা করতেছে। আমি আমার মতো করে সময়গুলো কাটাচ্ছি। আমাদের দিন আর রাতগুলো এভাবেই কাটতেছে। কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, কোনো ঝামেলা নাই। এরকম করে সময়গুলো সামনের দিকে যেতে, যেতে একটা সময় ময়না তখন বাচ্চা কনসেপ্ট করে। ময়না বাচ্চা কনসেপ্ট করে এবং আলহামদুলিল্লাহ ময়নার কোল জুড়ে আমার একটা মেয়ে সন্তান আসে। আমার মেয়ে সন্তানটা আসে এবং মেয়ে সন্তান আসার পরে আমার বাবুটা দেখতে একদম ময়নার মতো অনেক সুন্দর হয়। অনেক দেখতে নাতুস-টুতুস টাইপের অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। তো আমি তখন বাবুটাকে অনেক বেশি টেক কেয়ার করতাম, ভালোবাসতাম। তো তখন ময়নাই বাসায় থাকতো আর আমি তখন বেশিরভাগ সময় অফিসেই সময় দিতাম। এরকম করে বাবুটা হওয়ার প্রায় ৩ মাস পরেই হঠাৎ করে আমি জানি না কি এমন একটা ঘটনা ঘটে আমার বাবুর গালের নিচের অংশে, মানে ঘাড়ের দিকে একটা বড় টাইপের, মানে কি জানি একটা উঠে। এরকম একটা কিছু কি জানি একটা উঠতেছে, অনেক বিচি টাইপের এমন। তো এটা একটু বড় আকারে উঠে দেখার পর আমার খুব ভয় লাগে। ভয় লাগার পরে আমি তখন আমার মাকে খবর দেই। গ্রাম থেকে মা তখন আসে। মা তখন আসার পরে আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই। বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে যে এখানে মানে টিউমার বা সামথিং এই টাইপের কিছু একটা হইছে। এটাকে অপারেশন করতে হবে। এই কথা বলে। তো অপারেশন করার কথা বলে আমি তখন বললাম যে, "ঠিক আছে, আমি অপারেশন করব, কোনো সমস্যা নাই।" ডাক্তারের সাথে কথাবার্তা বললাম, টাকা দিলাম এবং মানিকগঞ্জ হসপিটালে এটার অপারেশন হবে। সবকিছু ঠিকঠাক করার পরে টাকা-টুকা জমা দিলাম। তো এরই মাঝে আবার বোরহান একটু অনেক চালাক ছিল। মানে ও আবার অনেক ছিল। ও বলতেছে যে, "ভাইয়া, এই বয়সী ছোট মেয়েটাকে এটার যদি অপারেশন হয় তাহলে বাবুটা মারা যেতে পারে। আর এইটার অপারেশন হলে বাবু মারা যাবে এবং এই অপারেশনটা করা যাবে না।" ডাক্তার কেন অপারেশন করতে চায়, আমি অন্যদের সাথে কথা বললাম। তারাও সেম মোটামুটি একই কথা বলল। তো বোরহান তখন এটা অপারেশন করতে মানা করে যে, "না, এটা এখন অপারেশন করি না। বড় হোক, এটা বড় হইলে সমস্যা নাই। পরে বাবু যখন আরো বড় হবে তখন আমরা অপারেশন করব। এখন অপারেশন করবে না।" ডাক্তার বলে যে ওনাদের একজন বিদেশি ডাক্তার আছে, সে আসবে এবং তাকে দিয়ে অপারেশন করাবে। অপারেশন হবে। কিন্তু বোরহান তখন নিষেধ করে। বোরহান নিষেধ করার পরে আমি তখন বললাম যে, "আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তাহলে অপারেশন অফ করি।" কিন্তু এই অপারেশনটা অফ করার পরেই, প্রায় অপারেশনটা না করানোর ২ মাস পরেই হঠাৎ করে হচ্ছে আমার মেয়েটা একদিন রাতের বেলায় প্রচণ্ড রকমের চিল্লাচিল্লি করতেছে। মানে চিল্লাচিল্লি করতেছে বলতে এটা ধরে চিল্লাইতেছে এরকম। অনেক বেশি চিল্লাইতেছে। চিল্লাচিল্লির একটা পর্যায়ে আমরা তখন কী করি, রাতের বেলায় ওরকম করে আসলে আমাদের এখান থেকে ডাক্তারের বন্ধ থাকে। তো আমি তখন একরকম আমার মেয়েটাকে নিয়ে হেঁটে যাচ্ছিলাম ডাক্তারের কাছে। যখন রওনা দিয়েছিলাম তখন বোরহানে বলতেছে যে, "ভাইয়া, আমার কাছে একজন ডাক্তার আছে। আমি ওকে ফোন করে ও আসবে। ও আইসা বাসায় দেখবে।" এই কথা বলার পর আমি তখন মেয়েটাকে এখানেই নিয়ে বসে আছি। মানে বোরহান সহ আছে, আমি সহ আছি। এমন করে মেয়েটা খুবই চেঁচামেচি করতেছে, অনেক করতেছে। বোরহানের ওই ফ্রেন্ড তখন ফোন ধরে না। না ধরার পরে বোরহান তখন দৌড়ে যায় ওই ছেলেটাকে বাসা থেকে আনার জন্য। কিন্তু ওই ছেলেকে বাসা থেকে আনার জন্য যখন বোরহান যায়, বোরহান তখন ফিরতেছে না। আমার বউ তখন বলে, "তুমি যাও, তুমিও গিয়ে দেখো।" আমি যখন পিছন থেকে যাই বোরহানের পিছে, পিছে ওই ডাক্তারকে আনার জন্য, এবং আমিও যখন যাই, আমি ঘর থেকে বের হওয়ার কয়েক মিনিট, মানে একটু সামনে যাওয়ার পর আমার মেয়েটা হঠাৎ
কান্নাকাটি বন্ধ করে দেয়। কান্নাকাটি বন্ধ করে দেওয়ার পর আমি যখন পিছন দিকে থাকি ও তখন আর কান্না করে এরকম শক্ত হয়ে গেছে। আমি তখন দৌড়ে এসে ওকে ধরি এবং ধরার পরেই বুঝতে পারি যে আমার মেয়েটা আর বেঁচে নাই। মেয়েটা যখন বেঁচে নেয় আমি তখন চিৎকার দিয়ে উঠলাম। ঠিক এরই মাঝে বোরহান কী করলো, ওই ডাক্তার নিয়ে আসলো। মেয়েটা মারা যাওয়ার পরে ডাক্তার নিয়ে আসলো এবং ডাক্তার নিয়ে আসার পরেই এই অবস্থার ভিতরে আমার বউ তখন করলো কি, মানে ময়না তার রাগ সহ্য করতে না পেরে তার পায়ে জুতা ছিল, ওই জুতা দিয়ে ও তখন বোরহানকে পিটিয়ে দিতে শুরু করে। ওরে আমি ধরে রাখতে পারি না। যাই হোক, আস্তে আস্তে খবর যায় গ্রাম থেকে। ময়নার মা, আমার বাবা মা, তারপর আমার বড় ভাইয়া ভাবি সবাই, আমার বড় বোন সবাই আসে। আসার পরে ওই যে মানে ময়না তখন গালাগালি করতেছে বোরহানকে যে তোরে আমি ছাড়বো না, তোরে আমি এটা করবো, তোরে আমি সেটা করবো, তুই আমার লাইফ পুরো নষ্ট করে দিছিস, তোর কারণে আমার সন্তান মারা গেছে, এটা সেটা। মানে ও সন্তান মারা গেছে, সন্তানের জন্য যতটা না কান্না করতেছে, বোরহানের উপরে তার রাগের মাত্রা আরও অনেক বেশি ভারী হয়ে গেছে, আরও অনেক ভারী। মানে সে বোরহানকে একরকম সহ্যই করতে পারে না। যাই হোক, এরপর আমার বাবুকে গ্রামের বাড়িতে নিয়ে যায়, ওখানে মাটি দিই। মাটি দেওয়ার পরে আমি আর ময়না মিলে তখন আবার চলে আসি মানিকগঞ্জ শহরে। আসার পর আমরা এখানে কীভাবে থাকতে থাকতে এর মধ্যে তখন তার কথা, সে বোরহানকে তার বাসায় আনবে না। বোরহান তার বাসায় আসতে পারবে না, সে বাসায় একাই থাকবে, কিন্তু বোরহানকে আনবে না। তো বোরহানের মায়ের দিক দিয়ে কল দিতেছে, যত কলেজে পড়ে, এখন যদি ওকে না নিয়ে যাও তাই তোর পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে, ওকে নিলে ভালো হবে, এরকম করে ওর মা আমাকে বলে। বলার পর আমি তখন ময়নাকে বুঝাই যে ময়না দেখো, তোমারই তো চাচাতো ভাই, তাই না? আসুক, আইসা আমাদের এখানে পড়ুক, আমাদের বাবুর হয়াত নাই, আল্লাহ তাআলা নিয়ে গেছে, এটা তো বোরহানের কোনো দোষ নাই, বোরহান তো কোনো কিছুই করে নাই। আল্লাহ চাইছে, আল্লাহ নিয়ে গেছে, এটা আল্লাহর ইচ্ছা, তুমি ওকে ছেলেটাকে নিয়ে আসো। আমার বউ তখনও খুব রাগান্বিত, মানে অনেক রাগান্বিত, আমার কথাই শোনে না। পরে আমি নিজে গ্রাম থেকে গিয়ে বোরহানকে নিয়ে আসি। বোরহানকে নিয়ে এসে বোরহানকে আমি আমার বউয়ের সাথে রাখি। রাখার পর আমি তখন আবার অফিস করতেছি। এভাবে প্রায় ১ মাসখানেক কাটে। মাসখানেক কাটার পর আমার বউ তখন বলতেছে, তুমি বোরহানকে আমার বাসা থেকে বিদায় করো। আমার বউ বলে। আমি তখন বললাম, কেন বোরহানকে বাসা থেকে বিদায় করবো? কিন্তু বোরহান কিন্তু আমার বাসায় বাজার সাজার থেকে শুরু করে, রান্নাবান্না থেকে শুরু করে ও সব কিছু করে। ও আমার বাসার বাথরুমটা পর্যন্ত পরিষ্কার করে, আমার বাসা ক্লিন করে, মানে বাসায় যাবতীয় যত কাজকর্ম আছে সব কিছু বোরহান করে। তো এরপরেও আমি ওকে বিদায় করে দিই। আমার বউ যখন বলে, আমার তখন ভালো লাগে না, কারণ আমার বউর প্রতি আমার একটা ডাউটনেস কাজ করতেছে যে বোরহান এত কিছু করার পরে কেন তাকে বিদায় করতে হবে। আর আমার সন্তান মৃত্যুর পিছনে তো বোরহানের কোনো হাত নাই। এখন এটা আমার সন্তানের হয়াত নেই, সন্তান মারা গেছে, তাহলে বোরহান এগিয়ে কী করবে? কিন্তু কোনোভাবে আমার বউকে আমি এটা বুঝাইতে পারি না। বুঝাইতে না পারার পরে যাই হোক, সময় এমন করেই কাটতেছে। এবার কিছুদিন পরে বউ আমাকে বলতেছে যে বোরহান নাকি তার দিকে খারাপ নজর দেয়। মানে ও গোসল করতে গেলে বোরহান তাকায় থাকে, বা ওকে বোরহান একটু মানে অশ্লীলভাবে তার দিকে তাকায়, এটা সেটা বলে। বাট আমি এগুলো বিশ্বাস করি না। কারণ হচ্ছে আমার বউ তো আগেই বোরহানের উপরে খেপে আছে, বোরহানের উপরেও আগেই রেগে আছে, তাহলে তো আমার এগুলো বিশ্বাস করার প্রশ্নই আসে না। তার মানে বোরহান ঠিক আছে, আমার বউ মিথ্যে বলতেছে। এমন করেই সময়গুলো সামনের দিকে যাচ্ছে। যেতে একদিন রাতের বেলা আমার বউ খুব কান্নাকাটি করে। মানে কান্নাকাটি করে বলতে, আমি আবার ওকে খুব ভালো করে চিনি, ময়নাকে। ময়না হচ্ছে এমন একটা মানুষ, ও যেটা চাইবে না এটা কেউ করতে পারবে না। ও যেটা চাইবে সেটাই হবে। মানে একটু রাগী, মানে খুব বদমেজাজি যাকে বলে আরকি, এরকম বদমেজাজি টাইপের। ও তখন বলতেছে, ওই রাতে কান্নাকাটি করতে বলতেছে যে আমি তোমাকে বারবার বলতেছি এই বোরহানরে আমার বাড়ি থেকে বের করার জন্য, তুমি বের করতেছো না কেন? আমার কথা তুমি শুনতেছো না কেন? তুমি আমার কথা রাখতেছো না কেন? আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি দেখি কি করা যায়, আমি এটার একটা বিধি ব্যবস্থা করবো, তুমি চিন্তা করো না। এরকম করে তাকে বুঝে আমি বোরহানকে রাখতেছি। এইভাবে কিছুটা দিন কাটার পরে আমার বউ জানি কেমন একটু শান্ত হয়ে যায়। মানে বোরহানের প্রতি তার আগের যে একটা অভিযোগ, ওরকম কোনো অভিযোগ সে দায়ের করে না বা কোনো কিছু বলে না। সে কেমন জানি একটু আমার বাবা যেরকম হয়ে গেছিল, আমার বাবার মতো একটু মানে অন্যরকম হয়ে যায়, কোনো কিছু বলে না, একটু একা থাকে। বা বোরহানকে নিয়েও তার কোনো অভিযোগ নেই, বোরহানকে নিয়েও এরকম কোনো অভিযোগ নেই। এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে। এরকম করে সময়গুলো কাটতে একটা সময় আমার বউ ময়না পুনরায় আবারও বাচ্চা কনসেপ্ট করে। ময়না যখন এবার বাচ্চা কনসেপ্ট করে, এবার আমি তখন অত্যন্ত খুশি হই। ডাক্তার যখন বলে বাচ্চা কনসেপ্ট করে, আমি তখন খুশি হই এবং আমি ওই দিন একটা পার্টির আয়োজন করি। যে মানে পার্টি বলতে আমি কিছু এতিম বাচ্চা খাওয়াবো এবং আমার কিছু আত্মীয়-স্বজনকে দাওয়াত দিব। ওরকম একটা পার্টির আয়োজন করি। আয়োজন করব বলতে আয়োজনের মানে কথাবার্তা বলি ময়নার সাথে। তো ময়না আমাকে ওই দিন ঠাস করে বলতেছে যে, যার সন্তান তার তো কোনো রেসপন্স নাই, অথচ তুমি নাচানাচি করতেছো ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো। এই কথা আমাকে ময়না বলতেছে। ময়না যখন আমাকে এই কথাটা বলে, আমার তখন কলিজাটা কেঁপে ওঠে। কিরে, আমি ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছি, যার বাচ্চা তার খবর নাই, মানেটা কি? আমি কি জিজ্ঞেস করলাম, কী হয়েছে বলো তো? আমাকে কিছু বলে না। কিছু না বলার পরে আমার ভিতর তখন এই কথাটা খুব সন্দেহ লাগে, কারণ একটা সন্তানের
বাবাকে এটা শুধুমাত্র মাই বলতে পারে, আদার্স কেউ বলতে পারবে না। আমার ভিতর তখন অনেক সন্দেহ ঢুকে যায় যে ঘটনা কি, ঘটনাটা তো কিছু না কিছু একটা আছে। আমি তখন ওই পার্টিটা ক্যান্সেল করে দিই, যে একটা পার্টি করবো ক্যান্সেল করে দিই। ওই দিন আমি জাস্ট এতিম কিছু বাচ্চারে হোটেলে নিয়ে খাওয়াই দিই, মানে যেহেতু নিয়ত করছি এতিম কিছু বাচ্চারা হোটেলে নিয়ে খাওয়াই তখন চুপচাপ বসে আছি যে কী হয়, মানে পরিস্থিতি কী হয় আমি এই জিনিসটা একটু সামনে দিকে দেখি। ওমা এমন করতে করতে আমি দেখতে পাই যে আমার বউ, মানে আগে যে কথাগুলো আমাকে বলতো, মানে বোরহানের নামে অভিযোগ কমপ্লেন এগুলো কোনো কিছুই না। এখন আমি ডিরেক্টলি দেখতে পাই যে বোরহানের সাথে তার অন্যরকম একটা সম্পর্ক। মানে অনেক সময় আমি আসার সময় দেখতে পাই যে বোরহান মানে ওর পায়ে মানে আলতা দিয়ে দিতে, আলতা বলতে ওই যে এই কী বলে এটা সেটা দিয়ে দিতেছে। এরকম করে মানে কেমন জানি বোরহান ওর প্রতি, মানে আমার বউর প্রতি একটু, আমার বউর সাথে একটু ঘেঁষে ঘেঁষে কথা বলতেছে, আমার বউর গায়ের উপরে পড়তেছে, এমন অবস্থা। এই জিনিসগুলো কয়েকটা দিন দেখার পরেই আমার ভিতর থেকে কখন খুব খারাপ লাগা কাজ করে। খারাপ লাগা কাজ করার পরে আমি তখন একদিন বোরহানকে বললাম যে বোরহান, এই তুমি একটা কাজ করো। ও কিন্তু তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলছে, ও অনার্সে ভর্তি হয়েছে এখানে। তো আমি তখন চিন্তা করলাম যে না, আমি ওকে এখানে রাখবো না, আমি ওকে গ্রামে পাঠিয়ে দিব বা হোস্টেলে পাঠিয়ে দিব, প্রয়োজন আমি টাকা দিব। আমি কিন্তু বোরহানকে অনেক পছন্দ করি। এই কথা বলার পরে ওর ইউনিভার্সিটির ওইদিকে একটা হোস্টেলে আমি তখন বোরহানকে পাঠিয়ে দিই যে তুমি ওইদিকে চলে যাও। ওখানে যখন আমি বোরহানকে পাঠিয়ে দিই, বোরহান যখন ওইদিকে চলে যায়, ওইদিকে চলে যাওয়ার পরেই আমার বউ তখন একটু অন্যরকম হয়ে যায়। অন্যরকম বলতে আমার বউ আমাকে বারবার বলে, যখন বলছিলাম তখন শুনলো না, এখন শুনে আর লাভ হইল না, যখন বলছিলাম তখন শুনলো না, এখন শুনে আর লাভ হবে না, এটা আমাকে বলে, বারবার এটা আমাকে বলে। তো আমি তখন আমার বউর কথায় কোনো ভ্যালু দেই না, চলো যেটা বলার ও বলছে বলো, ওর কথায় কোনো কিছু যায় আসে না। এমন করে দিনের রাতগুলো কাটতে কাটতে আমি একটা পর্যায়ে দেখতে পাই যে রাতের বেলা আমার বউ আমার সাথে ঘুমায় না, মানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে ঘুমাবো না, বউ আমার সাথে ঘুমায় না। ও তখন আমার কাছ থেকে উঠে আমার পাশের যে রুমে বোরহান যে রুমে ঘুমাইতো ওই রুমে গিয়ে ঘুমায়। বোরহান তো বাসায় নেই। আমি ঘুম থেকে উঠার পাইনে দিই যে বোরহানের রুমে লাইট জ্বলে, ওইখানে শুয়ে আছে। আমি তখন বুঝতে পারি না কী ব্যাপার, ও এরকম কেন, আমি বুঝতে পারি না। আমি তাকে আবার এখান থেকে আমার রুমে নিয়ে আসি, রাতেও আবার চলে যায়। এরকম করে কিছুদিন কাটার পরেই আবার এবার সে যেটা করে বোরহানের রুমে গিয়ে দরজা আটকায় দেয়। আমি তখন দরজা ঠেলি, তুমি দরজা খোলো, দরজা খোলো। পাশের রুমে তো মানুষ থাকে, ভয়ও লাগে যে পাশের রুমের লোকজন যদি শুনতে পায় তারা কী মনে করবে। আমি ওকে বলি তুমি দরজা খোলো, দরজা খোলো। ও তখন দরজা খোলে না, দরজা খোলে না। সকালবেলাও তখন দরজা খুলে আসে। এইভাবে কয়েকটা দিন কাটার পরে আমি ওকে জিজ্ঞেস করি যে ময়না, ঘটনাটা কি, তুমি আমাকে বলো। তো আমাকে বলে যে বোরহানের গায়ের গন্ধ আমার অনেক ভালো লাগে, তুমি বোরহানকে আমার বাসায় নিয়ে আসো, বোরহানকে আমার বাসায় নিয়ে আসো, ওরকম করে এরকম করেও বলে। যাই হোক, ওর পেটে যেহেতু বাচ্চা আছে আমি ওকে খুবভাবে একটা প্রেশার দিই না, বা কিছু বলতে গেলে হয়তো বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে, এই জন্য আমি ওকে কোনো কিছু বলি না। যাই হোক, এমন করে সময়গুলো সামনের দিকে যেতে যেতে আমার একটা ছেলে সন্তান হয়। এবং আমার বাবুটা অনেক সুন্দর হয়, আমার মেয়ে বাবুটার মতোই হয়, অনেক কিউট। আমি তখন বাবুটাকে নিয়ে অনেক টেনশনে থাকি যে আমার আগের মেয়েটা মারা গেছে। আমি অলওয়েজ ডাক্তার রাখি, সব কিছু অনেক পরিপূর্ণভাবে দেখি যে কোনো সমস্যা যাতে না হয়। এরকম করতে করতে বাবুটা হওয়ার পরে এবার পুরোপূর্ণভাবে হচ্ছে ময়না চেঞ্জ হয়ে যায়। আমার সাথে খুব একটা কথা বলতে চায় না, আমার কাছ থেকে দূরে দূরে থাকে, আমি ডাকলেও আমার কাছে আসতে চায় না, মানে কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। আমি তখন মাকে ব্যাপারগুলো জানাই যে মা এমন এমন ঘটনা, এখন কি করা যায়। মা আমাকে তখন বলে যে ঠিক আছে, যেহেতু বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে মেয়ের একটু এরকমই থাকে, ঠিক আছে তারপর একটা কবিরাজের কাছে নিয়ে যায়। তা আমাদের মসজিদের একজন হুজুর আছে, আমি হুজুরের কাছে ময়নাকে নিয়ে যাই। হুজুর গিয়ে পানি পড়া এটা সেটা দেয়, দেওয়ার পরে বলে যে ঠিক আছে সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। ওইখান থেকে আবার ময়না আমার এখানে মানে ঠিক আছে ভালো হয়ে যায়। কিন্তু এইবার থেকে আমি দেখতেছি আমার বাচ্চাটা যখন 1 বছর পূর্ণ হয়, 1 বছর পূর্ণ হওয়ার পরেই ময়না তখন পরিপূর্ণভাবেই একটু এলোমেলো চলাফেরা করতে শুরু করে। এলোমেলো চলাফেরা মানে ময়না বেশিরভাগ সময় তার কাপড় খুলে বাসায় ঘুমাইতো, মানে কাপড় খোলা রাখতো। এটা আমার কাছে খুব খারাপ লাগতো যে তুমি কাপড় খুলে ঘুমাও কেন। ও বলে আমার গায়ে কোনো কাপড় রাখতে ভালো লাগে না, আমার গায়ে কোনো কাপড় রাখতে ভালো লাগে না, আমাকে এরকম করে বলে। আমি তখন বললাম কী বলো তুমি, তোমার কাপড় রাখতে ভালো লাগে না গায়ে, এটা কোনো কথা হইলো। যাই হোক, পরে আমি কী করি, আমি যখন এই জিনিসগুলো দেখতেছিলাম, পরে আমার মাকে আমি আবার বলার পরে মা তখন মানিকগঞ্জ থেকে আমার দুঃসম্পর্কে এক নানা হয়, উনি আবার ওই জিন ভূতের এগুলো রিসার্চ করে, ওনাকে নিয়ে আসে। উনি তখন এই মানে তাবিজ তোমার পানি পড়া টড়া পড়া অনেক কিছুতেই দেওয়ার পরে ময়না আবার আগের মতো হয়ে যায়, মানে ঠিক হয়, ভালো হয়। এভাবে খুব ভালো হয়। প্রায় আমি 2 বছরের মতো সংসার করি, কিন্তু ওই নানা বলে দেয় যার কোনো সন্তান নিস না, সন্তান নিলে সমস্যা হতে পারে। অ্যান্ড এই 2 বছর আমি তার সাথে সংসার করি। 2 বছরের মাঝে আবার ওই যে বোরহান আমার বাসায় আসতো। আবার আমি যে কোম্পানিতে চাকরি করি, বোরহান আবার সেম কোম্পানিতে চাকরি নেয়। প্রায় 1-1.5 বছর পরে বোরহান আমার বউর সাথে ভালো হয়ে যায়, আমার বাসায় আবার আসে। আমি কার কিছু বলি না, তখনও ভালোভাবেই চলতেছে। এইভাবে প্রায় 2 বছর কেটে যাওয়ার পরেই
আমি একদিন অফিসে যাওয়ার পরে হঠাৎ করে অফিসে যখন আমি পৌঁছাই, আমার সিকিউরিটি আমাকে কল দিয়ে বলতেছে যে, "স্যার এমন, এমন ঘটনা।" সিকিউরিটি আবার আমার সাথে সম্পর্ক ভালো আছে। আমি ওরে সবকিছু বলতাম যে আমার বউর দিকে খেয়াল রাখতে, আমার বউর যেহেতু মেন্টালি প্রবলেম। সিকিউরিটি আমাকে বলতেছে, "আপনার বউ এমনি, এমনি বাসা থেকে বেরিয়ে গেছে এবং ব্যাগপত্র অনেক কিছু নিয়ে, জিনিসপত্র আছে সব নিয়ে একটা অটোরিকশা নিয়ে চলে গেছে।" এটা হচ্ছে আমাকে আমার মানে যে সিকিউরিটি আছে, সিকিউরিটি আমাকে বলে। বলার পর আমি তখন দৌড়ে বাসায় আসি। বাসায় আসার পর আমি তখন কনফার্ম হই, দারোয়ানকে জিজ্ঞেস করি যে কোনো ছেলে ছিল কিনা? বলে, "না, কোনো ছেলে ছিল না। ওর ফোনটাও বন্ধ ছিল এবং আমার ছেলেটাকেও ওর সাথে করে নিয়ে গেছে।" এবার আমি টেনশনে পড়ে গেলাম যে কী ব্যাপার, ও কোথায় চলে গেল? আমি তখন বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গিয়ে মাকে বললাম যে, "মা, এই ঘটনা।" মা তখন টেনশনে পড়ে ময়নার মায়ের সাথে কথা বলে। ময়নার মা উল্টা বলে, "আমি নাকি ময়নারে মারি, ময়নার উপরে টর্চার করি।" এটা সেটা মা আর আমি আর ময়নার মা, আমরা ৩ জনে মিলে হচ্ছে সরাসরি বোরহান যে মেসেজ থাকতো ওই মেসে যাই এবং ওই মেসে যাওয়ার পরে বোরহানের কাছে আমি আমার সন্তানকে পাই, আমার ছেলেকে পাই। পাওয়ার পরে আমি যখন বোরহানকে বললাম যে, "তোমার কাছে আমার সন্তান কীভাবে আসলো?" পরে বলে, "ময়না এসে দিয়ে গেছে।" আমি বললাম, "কী বলো, ময়না এসে দিয়ে গেছে?" ও বলে, "হ্যাঁ, ময়না এসে আমার এই বাবুটা দিয়ে ময়না চলে গেছে।" আমি বললাম, "কোথায় গেছে?" বলে, "কিছু বলে নাই তো। আমার কাছে এসে দিয়ে গেছে, বলছে পরে এসে নিবে।" কই, আর তো আসলো না। আমার নাম্বারে কল দিয়ে নাম্বার বন্ধ। আমার ছেলেটাও কোনো কান্নাকাটি করতেছে না, ওর কোলে বসে আছে। আমি তখন খুব টেনশনে পড়েছি, কিরে কী ব্যাপার, তাহলে কোথায় গেল? আমি তখন ওইখান থেকে আমার বাবুটারে আনলাম, আইনা আমি যখন বাড়িতে আসলাম, তো চাকরি বাকরি আর কোনো কিছু ভালো লাগতেছে না। বাড়িতে আসার পরে মারে বললাম যে কোথায় গেল? মাও তখন কোনো খোঁজ খবর পায় না, আমিও পাই না। আমরা তখন হুজুর, কবিরাজ থেকে শুরু করে খোনার যারা আছে তাদের কাছে যাচ্ছি। বিভিন্ন খোনারের কাছে, কবিরাজের কাছে, এখানে ওখানে বিভিন্ন জায়গায় যাচ্ছি, না কোথাও ওরে পাওয়া যায় না। যায় না, যায় না, যায় না, যায় না। আমার সন্তানটা তখন মোটামুটি বড় হয়। ও চলে যাওয়ার প্রায় ২ বৎসরের মতো কেটে যায়। আমি ওরে আর কোনো রকমের পাই না। এই ২ বছর ওর কোনো সন্ধান নাই। আমি পুরো পাগলের মতো থাকি। কোম্পানিতে চাকরি করি, বাড়িতে ঘুমাই, কোম্পানিতে চাকরি করি, বাড়িতে ঘুমাই থাকি। এমন করেই চলতেছে। আর এরই মাঝে বোরহানও বোরহানের মতো আছে। বোরহানও বোরহানের মতো কাজ করতেছে এবং আমার সন্তানও বড় হচ্ছে। ২ বছরের মতো আমি এই ময়নাকে খুঁজলাম। সারা বাংলাদেশে তন্ন তন্ন করে খুঁজলাম। ২ বছর আমি মানে সন্তানকে পাইলাম না। ২ বছরে তারা পাওয়া গেল না। অ্যান্ড ২ বছর পরেই একদিন আমাদের এখানে একটা মাহফিল হয়। মানে মাহফিল বলতে উরুসের মতো আরকি। মানে উরুস শরীফ, একটা উরুস শরীফ হয়, বিভিন্ন ভান্ডারি মিলেরা করে। তো ওই উরুস শরীফে আমার সন্তানকে নিয়ে আমাদের এলাকার কিছু পোলাপাইন মানে মেয়েরা ওইখানে যায়। যাওয়ার পরে আমার সন্তানের হাতে মানে একটা স্বর্ণের ব্রেসলাইট, মানে মানে মোড়ানো একটা ব্রেসলাইট। আমার কাছে যেটা মনে হয় যে রুলি টাইপের, যে রুলিটা আমি আজ থেকে অনেক বছর আগে আমার বউয়ের কাছে দেখেছিলাম। আমার বউর হাতে দেখেছিলাম, যেটা আমার বউ অস্বীকার করছে যে সে এটা হাতে দেয় নাই বা সেটা সম্বন্ধে সে জানে না। একেবারে সেম রুলিটা। একেবারে ডিজাইন থেকে শুরু করে, ফ্রেম থেকে শুরু করে সবকিছু দেখে একই রকম। এটা আমার সন্তানের হাতে। সন্তান ওখান থেকে এটা নিয়ে আসছে। এটা আমি ওর হাতে দেখি। দেখার পরে আমি এটা হাতে নিয়ে টান দিয়ে নিই। টান দিয়ে নেওয়ার পরে বলি, "কে দিছে বাবা তোমাকে?" বলে, "আম্মু দিছে।" আমি বললাম, "আম্মু দিছে মানে? কে দিছে?" বলে, "আম্মু দিছে।" তো আমি পোলাপানকে জিজ্ঞেস করি, ওর সাথে যারা গেল বাকিদেরকে জিজ্ঞেস করি যে, "আমার ছেলের হাতে এটা আসলো কোত্থেকে? তোমরা কি দেখছো?" ওরা বলে, "না, আমরা তো জানি না, আমরা তো ওর সাথেই ছিলাম।" পরে ওরে আমি কি একদম সেম, কিন্তু মানে আগে আমার বউর হাতে যেটা আমি দেখেছিলাম ঢাকাতে, আমরা বলছিলাম যে, "এটা কে দিছে?" ও অস্বীকার করলো। পরে ওর মায়ের কাছে সেম জিনিসটাই। এটা ব্যাচেলরও না, রুলিও না, একটু পাতলা টাইপের এরকমই। আমি তখন টেনশনে পড়ে গেলাম। আমার বাবুটার এই সন্ধ্যার দিকে আমি তখন রুমের মধ্যে নিয়ে গেলাম। নিয়ে তখন কথা বলতে পারতাম, "বাবা, তোমাকে এটা কে দিছে? আমাকে বলো তো।" ও বলে, "আম্মু দিছে।" ও কিন্তু ওর মাকে খুব ভালো করে চিনারও কথা না। কারণ এত বছর পরে তো আর মানে সব মায়ের চেহারা মনে থাকার কথা। ও তো অনেক ছোট ছিল যখন ওর মা চলে গেছে। বললাম যে, "তোমাকে তোমার আম্মু দিছে?" বলে, "হ্যাঁ, আম্মু দিছে।" আমি তখন বুঝতেছি না যে কী ব্যাপার। আমার ভিতর তখনও সন্দেহ লাগে, না জানি ও বোরহানের সাথে আছে। আমার কাছে মিথ্যে বলতেছে। এমনও তো হতে পারে যে ও কোথাও লুকিয়ে আছে, আমার সামনে আসে না, বোরহানের সাথে সংসার করতেছে। আমি তখন সন্তানকে রাইখা আমি তখন এই বোরহানকে ইনকোয়ারি করতে থাকি যে বোরহান কোথায় যায়, কোন জায়গায় যায়, কার কাছে যায়, কোন সাথে থাকে। না, আমি এগুলো কোনো কিছুই পাই না এবং বোরহানের সাথে আমার বউয়ের কোনো যে লিঙ্ক আছে ওরকম কোনো যোগাযোগের মানে অধ্যায়ও পাই না। না পাওয়ার পরে আমার মা হঠাৎ করে আমাকে বলছে যে ঢাকাতে কোন এক মহিলা নাকি আছে, কবিরাজ টাইপের। ওই মহিলা নাকি যেকোনো হারানো মানুষকে বের করে দিতে পারে। যাদেরকে জিনে বা ভূতে নিয়ে যায়, ওই মহিলা নাকি বের করে দিতে পারে। আমার মা তখন আমাকে নিয়ে ওই মহিলার কাছে যায়। আমিও তখন ওই মহিলার কাছে যাই। গিয়ে মহিলার সাথে কথাবার্তা বলি। কথাবার্তা বলার পরে মহিলা বলে, "আমি বের করে দিতে পারবো, তবে টাকা লাগবে।" আমি বললাম, "কত?" মহিলা বলে, "৮,০০,০০০। তো ৳৮,০০,০০০ মানে হচ্ছে আমি জীবনে কখনো এত টাকা চোখেও একসাথে দেখি নাই। আমি তখন ওখান থেকে চলে আসি। মানে ওই মহিলার কথা মতো আমার সন্তানটাকে সহ সাথে করে নিয়ে যাই। আমি বললাম যে, "আমার ছেলেটার মুখের দিকে তাকান, মুখের দিকে তাকালে আমার বউটাকে আইনা দেন।" মহিলা বলে, "৮,০০,০০০ লাগবে? তোর বউ আছে। তোর বউ আছে, আমি তোর বউরে আইনে দিতে পারবো। ৳৮,০০,০০০ লাগবে, কিন্তু আ আমি এনে দিতে পারবো।" এই কথা মহিলা বলে।
বলার পর আমি তখন বাড়িতে আসি, বাড়িতে আসার পরে চিন্তা করতেছি কী করা যায়, এত টাকা আমি কোথায় পাবো, আমি তো এত টাকা পাবো না। না পাওয়ার পরে আমি তখন বাড়িতে চলে আসি, বাড়িতে আসার পরে আবার চাকরি করতেছি। এইভাবে 3-4 দিন পরে আমার মা একদিন আমার কল দিয়ে বলতেছে তুই একটু বাড়িতে আয়। আমাকে এটা বলে। আমার ছেলেটাকে তখন হচ্ছে ওইখানকার একটা স্কুলে ভর্তি করাই, প্রাইমারি স্কুল, ও তখন প্রাইমারি স্কুলে ভর্তি হয়। মা তখন বলে বাড়িতে। বাড়িতে আসার পরে আমার মা বলতেছে যে এই ঘটনা তোর সন্তানে কী বলে দেখ, তোর সন্তানে কী বলে দেখ। আমি তখন জিজ্ঞেস করে যাবো কী হয়েছে আমাকে বলো তো। পরে বলে আম্মু স্কুলে আসে, আমার সাথে দেখা করে, আম্মু আমাকে এটা কিনে দেয়, ওটা কিনে দেয়, এই কিনে দেয়, ওই কিনে দেয়, মানে ওর সাথে কোনো আম্মুর দেখা হয়। মানে আমি তখনও বুঝতে পারিনি যে কী বলে। আমি তখন বলি তোমার আম্মু কী করছে, পরে বলে আমাকে এটা কিনে দিছে, ওইটা কিনেছে, মানে বলে আইসক্রিম কিনে দিছে। তাই আমি বলি তুমি আইসক্রিম খাইছো, বলে হ্যাঁ খাইছি। ওর কাছে কিন্তু কোনো টাকা নাই, মা কিন্তু ওর কোনো টাকাও দিত না। পরে ওই পাশের বাড়ির একটা মেয়ে আছে, ওর সাথেই পড়ে, ওই মেয়েটাকে আমি তখন জিজ্ঞেস করি যে ও যে আইসক্রিম খেয়েছে তুমি দেখছো, পরে বলে হ্যাঁ ও আইসক্রিম খেয়েছে আমি দেখছি, না আইসক্রিম খেয়েছে আমি দেখছি। পরের দিন ওরা যে স্কুলে পড়তো আর কি, ওই স্কুলে যেই মানে আইসক্রিম বিক্রি করতে ডাব্বাতে ওই সময় আইসক্রিম বিক্রি করে, ওই আইসক্রিমওয়ালা আমি জিজ্ঞেস করি যে আমার ছেলে আপনার কাছ থেকে আইসক্রিম কিনছে, উনি বলে না। আমি বলি আপনি এখান থেকে বা আমার ছেলেকে কোনো মহিলা বা কোনো মেয়ে আইসক্রিম কিনে দিয়েছে, উনি বলে না তো কেউ কিনে দেয়নি। আমি বুঝতে পারি, কিন্তু ও যে আইসক্রিম খেয়েছে এটা সত্য, কারণে পাশের মেয়েটাও দেখছে। এরকম করে চলতেছে, এরকম করে যেতে যেতে আরেকদিন তার 2 থেকে 3 দিন পরেই আবার হচ্ছে সে অনেকগুলো বেলুন তারপরে এটা সেটা ও হাত করে স্কুল থেকে নিয়ে আসে। তো আনার পর ওই যে মেয়েটা ওর সাথে পড়তো, ওই মেয়েটাকে জিজ্ঞেস করে কোত্থেকে কে দিছে, বলে আম্মু দিছে। বাড়িতে সেদিন আমি বাড়িতেই ছিলাম, বিকেলবেলা ও এসে বলতেছে আমার মা তো তখন চিৎকার দিয়ে উঠছে কিরে এগুলো কই পাইলো। মা আমাকে জিজ্ঞেস করতো আমার বড় ভাইয়েরও ছেলে মেয়েরা আছে, বাট মা তাদেরকে নিয়ে খুব একটা চিন্তিত না, আমার সন্তানকে নিয়ে মায়ের যত চিন্তা। পরে জিজ্ঞেস করলাম যে বাবা এটা কি দিছে, আবার বলে আম্মু দিছে। একদম বেলুন, মানে ফুটানো বেলুন, অনেকগুলো বেলুন। আমি এটাকে জিজ্ঞেস করি যে তুমি দেখছো ওরা কে দিছে এগুলা। মেয়ে বলে যে না, আমি দেখি নাই, ও কলপাড়ে গেছিল পানি খেতে, ওইখান থেকে নিয়ে আসছে। আমি বলি তোমার কলপাড়ে এগুলো কে দিছে, বলে আম্মু দিছে, এ কথা বলে। এবং এরপর থেকে আমার ছেলেটা ওর মায়ের জন্য পাগল হয়ে যায়, মানে কান্নাকাটি করে, মানে অতিরিক্ত ঘুমায় না, কান্নাকাটি করে, প্রচুর পরিমাণ পাগলামি করে, অনেক পাগলামি করে। আমি কী করবো আমি বুঝতে পারতেছি না। আমি তখন পাগলের মতো হয়ে যাই আমার সন্তানটাকে নিয়ে, কোথায় যাব কোন দিকে যাব কিছুই বুঝতে পারি না। আম্মু আম্মু বলে কান্নাকাটি করে, এবং কান্নাকাটি করে খাওয়ারে ঘুমাইতে পারি না, খাওয়াইতে পারি না। আম্মুর কাছে যাবো, আম্মু খাই না, তো আম্মু খাই, এরকম পাগলামি করে। আমি তখন খুব টেনশনে পড়েছি কী করা যায়, আমার কাছে অত টাকা নেয়। মা তখন আমাকে বলে, মা তখন আমার না মানে মানে আমার ছেলেটাকে অনেক ভালোবাসতো, এত ভালোবাসতো যে বলে বুঝাতে পারবো না। মা তখন আমাকে বলে যে একটা কাজ করি, আমরা কিছু জায়গা বিক্রি করি, তোর ভাগের যে জায়গাটা আছে প্রয়োজন এখান থেকে কিছু জায়গা বিক্রি করে তুই কবিরাজকে টাকা দেয়। আমি বললাম 8 লাখ টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব, আমি 8 লাখ টাকা কোথেকে দেবো। আমার মা তখন আমাদের এলাকার আরেকজন হুজুর আছে, হুজুরকে নিয়ে মহিলার কাছে যায়। এবার মহিলা সবশেষ 2 লাখ টাকা কমায়, যে 6 লাখ টাকার মধ্যে সাইনে দিতে পারবে, কিন্তু সময় দিতে হবে 15 দিন। 15 দিন সময় দিতে হবে, 15 দিন পরে সাইনা দিবে, যেখান থেকে পারে সাইনা দিবে। আমাদেরকে ফোন নাম্বার দিয়ে যেতে বলছে। এই কথা বলার পরে যাই হোক আমরা ফোন নাম্বার দিয়ে আমরা চলে আসলাম। মহিলাকে 1 লাখ টাকা অ্যাডভান্স করলাম, 6 লাখ টাকা কন্ট্রাক্ট, 5 লাখ টাকা পরে দিব, 1 লাখ টাকা দিলাম, দিয়ে ওনার কাছ থেকে স্টাম্পে সিগনেচার করে কাগজপত্র নিয়ে আমরা তখন বাড়িতে আসলাম। বাড়িতে আসার 4 দিন পরে, 15 দিন তো দূরের কথা, 4 দিন পরে মহিলা আমাকে কল দিছে। কল দিয়ে বলতেছে যে আপনার মাকে নিয়ে আপনার অমুক জায়গায় আসেন ঢাকাতে, আমাদেরকে ঠিকানা দেয়। ওই ঠিকানা অনুসারে আমি যাই। ওই সময় কিন্তু আমার সন্তানের সেই চিল্লাফিল্লা আছে, সন্তান খায় না, ঘুমায় না, ও পাগলামি করতেছে। পরে আমি আর আমার মাকে ওইখানে নিয়ে যাওয়ার পরে ওই মহিলা আমাকে বলে যে আপনি যাবেন না, আপনার মা যাবে, আমি ঠিকানা দিব, অমুক জায়গায় আপনার বউ আছে, অমুক জায়গায় আছে। তো অমুক জায়গায় আছে কোন জায়গায়, পরে একটা সিলেট একটা রেল স্টেশনের কথা বলে, ওই রেল স্টেশনে অমুক জায়গায় আপনার বউ আছে, ওইখানে আপনার বউরে পাবেন, আপনার মারে পাঠান। আমি বললাম আমি সোজা, বলেন আপনি শুধু আপনার মা যাবে, আপনি যাবেন না। তাই বললাম আমার মা তো জীবনে কখনো কোনোদিন কোনো জায়গায় যায়ও না, আমার মা তো কোনো কিছু চিনেও না। পরে মহিলা বলে ঠিক আছে, আমার এখান থেকে আমি একজন লোক দিয়ে দেবো আপনার মায়ের সাথে, এবং আপনার বউকে নিয়ে আসার আগ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন, এখানে এসে টাকা পরিশোধ করে এরপর আপনারা যাবেন। তা আমি তখন বললাম যে আমার কাছে তো টাকা নাই, আমরা তো কোনো টাকা নিয়ে আসি নাই। পরে বলে যান আগে টাকা নিয়ে আসেন। তখন আমি মার ওই মহিলার কাছে রেখে পুনরায় আবার মানিকগঞ্জে যাই, গিয়ে বাবার কাছ থেকে টাকা নিয়ে দেন, আমি আবার আসি শহরে। আসার পরে ওই মহিলাকে টাকা দিই, টাকা দেওয়ার পরে মহিলা তখন তারই একজন সার্কিটের সাথে আমার মাকে সিলেটে পাঠায়। আল্লাহু আকবার, সিলেট থেকে আমার মা ঠিকই আমার বউকে নিয়ে আসে। ওর গায়ে একদম ময়লা টয়লা পড়ে আছে এবং ছিঁড়ে একটা কাপড় পরে আছে, খুব খারাপ অবস্থা। ওকে দেখলে আসলে চোখের পানি চলে আসবে এমন অবস্থা। আমি তোকে দেখার পর অবাক হয়ে যাই, কী ব্যাপার। মা তখন কান্নাকাটি করতেছে, ওরে নিয়ে আয়সা কান্নাকাটি করতেছে। যাই হোক আমি তখন ওরে নিয়ে রাতের মধ্যে আমরা তখন বাড়িতে আসলাম।
বাড়িতে আসছি, আসার পরেও কথা বলতে পারে না, অনেক দুর্বল, মানে শুয়ে থাকে, গোসল করায়। আমি তখন ডাক্তার তখন স্যালাইন দেয়। আমার বাচ্চা হলে আমি, এটা হচ্ছে সবচেয়ে অবাক করার ব্যাপার, আমার বাচ্চাকে বলি, ও কি তোমাকে এটা কিনেছে? হ্যাঁ, বলে হ্যাঁ আম্মু কিনে দিছে, আম্মু আমাকে বেলুন কিনে দিছে, আম্মু আমাকে আইসক্রিম কিনে দিছে, আম্মু আমার সাথে কথা বলছে। ওই ওই আমার সন্তান ওরা দেখেই বলতেছে এটাই নাকি ওর আম্মু। তো ও আমার সন্তান তো আমার ওয়াইফকে চিনার কোনো কথাই না, কোনো অংশেই তো আমার ওয়াইফকে চিনবে না, তাহলে এটা কীভাবে বলতেছে? এগুলো তো বলার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, টাকা গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার বউকে পাইছি, এতে আমি সন্তুষ্ট, এতে আমি খুশি। এবার আমি আমার বউকে নিয়ে আস্তে আস্তে ওকে সুস্থ বানানোর পর ও একটু করে ঠিক হয়। প্রায় ওর পাক্কা সুস্থ হতে 1.5 মাসের মতো সময় লাগে। 1.5 মাসের মতো পরিপূর্ণভাবে ঠিক হয়, ভালো হয়, একদম সুস্থ হয়। সুস্থ হয়ে আমি বলি যে, তুমি কোথায় ছিলা, কোন জায়গায় ছিলা? ও কিছু বলতে পারে না। মানে ও কোথায় ছিল, কোন জায়গায় ছিল, কোনো কিছু ও বলতে পারে না, এবং ও আমার সন্তানকে ঠিকমতো চিনেও না। মানে কোনো কিছুই তার বলতে পারে না। আমি যখন মাকে জিজ্ঞেস করলাম, মা শুধু আমাকে এটাই বলছিল, ওই স্টেশন তাকে শোয়া অবস্থায় পাইছে। স্টেশনে অনেক মহিলারা ছিল, ওই মহিলাদের মাঝে আমার মা ওকে শোয়া অবস্থায় পাইছে, ওকে দেখে মা চিনে গেছে, ওইখান থেকে মা নিয়ে আসছে, এই কথা মা বলতেছে। তো যাই হোক, মাস 1.5 পরে ও যখন একদম পরিপূর্ণভাবে সুস্থ, আমি তখন বললাম যে, তুমি এখন কী করবা, আমারে বলো, তোমার কী সমস্যা বা কী হয়েছে বা সব কিছু বলো। ও তখন বলো, থাকবে না, গ্রামে থাকবে না, ও ইয়েতে চলে যাবে, মানে মানিকগঞ্জ শহরে থাকবে। আমাকে বলো, আমি সিটিতে থাকবো, আমি গ্রামে থাকবো না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে চলো। আমার কিন্তু ওই সময় আমার যে ভাইদের, মানে আমার যে সয় সম্পত্তি আর কি, আমি বাবার কাছ থেকে যে জায়গা পাইছিলাম, ওই সমস্ত জায়গা কিন্তু আমি বিক্রি করে দিচ্ছি। আমার কিন্তু গ্রামে আর 1 ফোঁটা জায়গাও নেই, মানে 1 ফোঁটা জায়গাও নেই, কোনো কিছুই নেই। এবং আমি কিন্তু পুরোপুরি শূন্যছাড়, ওই চাকরির উপরে আমার সব কিছু, চাকরিতে যে টাকা পাইতেছি ওই টাকা দিয়ে আমি তখন ওরে নিয়ে চলতেছি, ইয়েতে মানিকগঞ্জে শহরে থাকতেছে, কোনো সমস্যা নাই, ওরে নিয়ে চলতেছে। আবার এরই মাঝে বোরহান যেহেতু কোনো অপরাধ করে নাই, কোনো অন্যায় করে নাই, বোরহান তখন আমার ঘরে আসে, আমার ওয়াইফের সাথে মিশে কথাবার্তা বলে। বোরহান তখন আসে, কারণ ওর তো কোনো জায়গায় পাই নাই, কোনো অপরাধ ওর নাই, তাহলে ও আমার বউর সাথে আছে, ওরে আর আমি কিছু করতেছি না, ভালোভাবে আছে। এরকম করে দিন আর রাতগুলো সামনে দিয়ে কাটতেছে। এরকম করতে প্রায় 6 মাসের মতো কেটে যায়। 6 মাসে আমার বউ পরিপূর্ণভাবে সুস্থ, আবার বোরহানের সাথে বাইরে যাই, ঘুরতে যাই, এই সেই। 6 মাস পরেই আমার সন্তানটাও আছে, আমিও আছি, আমার বউ আছে। 6 মাস পরে একদিন আমার বউ আমাকে হঠাৎ করে বলতেছে যে, তুমি কি আমাকে কোথাও বিক্রি করে দিছিলা রাতের বেলা? আমি তখন বলি, কি বলো, আমি তোমাকে বিক্রি করবো কেন? ও আমাকে বলে, না তুমি তো আমাকে বিক্রি করছো, এমন করে হঠাৎ করে। আমি তখন বললাম, এই তুমি কি বলতেছো, আমি তোমাকে বিক্রি করবো কেন? আমি আমার বাপের ভিটা মাটি বিক্রি করে 6 লাখ টাকা ওই মহিলারে দিয়ে তোমার খুঁজে বাইর করছে। ও আমাকে বলে, তুমি যে আমার বিক্রি করছো, সেই টাকা কি করছো? আমি বললাম যে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার বিক্রি করবো কেন? এই রাতের বেলায় তার সাথে আমার বাগদত্তা সেই কানাকাটি করতে শুরু করে, চিল্লাচিল্লি করতে শুরু করে যে, তুমি আমার বিক্রি করছো, সাক্ষী আছে বোরহান, এটা বলে। আমি তখন বললাম, কি বলো বোরহান? মানে একদম পাগল যেরকম করে না, ওরকম করতেছে। সকালবেলা এসে বোরহানকে কল দেয় যে, বোরহান ভাই আপনি আমার বাসায় আসেন, এরকম করে। বোরহান আসে, আসার পরে ও তখন বোরহানকে জিজ্ঞেস করতেছে যে, বোরহান ভাই আপনি বলেন, ও আমার বিক্রি করছে না, ও আমার বিক্রি করছে না। বোরহান তখন কোনো কথা বলে না, কিন্তু বোরহান চুপ করে আছে, বোরহান কোনো কথা বলে না। আবার এখানে কিছু ঘটনা আছে, ও হারায় যাওয়ার পর ওর মা আমাকে কিন্তু অনেকগুলো টাকা দিয়েছিল ওরে খোঁজার জন্য, প্রায় 1-1.5 লাখ টাকার মতো দিছে। আমি বিভিন্ন টুরিস্টের কাছে খরচ করছি, 1-1.5 লাখ টাকা দিছে ওর মা। এরপর কিন্তু ওর মা, ও হারিয়ে যাওয়ার পর ওর মাও কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে, অনেক অসুস্থ হয়ে গেছে। বোরহান কোনো কথা বলে না। আমি বললাম, এই বোরহান তুমি বলতেছো না কেন? বোরহান তখন হাসে, বলে, ভাই আমি কি বলবো বলেন, আপনি ওরে বিক্রি করছেন এগুলা, বলে আমি কি বলবো? এবার ওর মাকে ফোন করে, দুপুরবেলা ওর মা আসে। ও একদম, মানে একদম সুষ্ঠু সবলভাবে ওর মাকে বলতেছে যে, মা তোমার স্বামী আমারে বিক্রি করছে, এই তোমার এই মেয়ের জামাই ও আমারে বিক্রি করছে, এই আফজাল আমারে বিক্রি করছে, বিক্রি কইরা ও পরে আবার আমারে বিক্রি করছে, আমারে ও অনেক টাকা বিক্রি করছে, এগুলো বলে। ও পাগলামি করতেছে, এরকম পাগলামি করে, পাগলামি করতেছে। পরে ওর মা বলতেছে, তুই ঠিক আছে আমার সাথে চল। পরে ওর মা ওকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে আমি তো কিছুই বুঝি না, আমি তো এখানে চাকরি করতেছি। 5 দিন 6 দিন এভাবে কেটে যায়, ওইখানে থাকে। আমার ছেলেরা তখন আমার সাথেই থাকে, শহরেই থাকে, আমার বাবা মায়ের সাথেই থাকে। ও মা, এরই মাঝে ওইখানে যাওয়ার পর আমার মা আমাকে কল করে বলে, কি রে তোর বউয়ের সাথে কি হয়েছে? আমি বললাম, কিছু না। তারপরে বলি যে, তোর বউ যায় ওর মায়ের কাছে থাকতেছে, এবং মাঝে মাঝে দেখি যে বোরহান এই বাড়িতে আসে যায়, বোরহান আসে যায়, তুই তো আসস না, ঘটনা কি? আমি তখন বললাম, কি বললো? বোরহান আমার শ্বশুর বাড়িতে যায়? কি বলি এটা? মা বলে, হ্যাঁ। আমি তখন বোরহানকে কল দিলাম যে, বোরহান এই ঘটনা, তুমি নাকি আমার ওয়াইফের কাছে যাও, এটা সেটা। ও বলে যে, কে বললো ভাই? আমি বললাম, আমি তো আমার মায়ের মুখে শুনছি। ও বলে, না আমি তো ওইদিকে যাই না। মানে ঘটনাগুলো এমনভাবে ঘটতেছে যে এক একজন এক একটা বলতেছে, মানে মা যেটা বলতেছে বোরহান সেটা বলে না, বোরহান যেটা বলে আমার শাশুড়ি সেটা বলে না, আমার শাশুড়ি যেটা বলে আমার বউ সেটা বলে না। মানে কারো কথার সাথে কারো কথা আমি কোনো মিল পাইতেছি না। না পাওয়ার কয়েকদিন পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে, ঠিক আছে আমার বউকে আমি নিয়ে আসবো, আমার বউকে আমি
মানিকগঞ্জে রাখবো, শহরে রাখবো। এই কথা বলে আমি বাড়িতে গেলাম। আমার মানে আমার শাশুড়িকে বলতেছি যে ওরে দিয়ে দেন, আমি ওরে নিয়ে যাব। আমার শাশুড়ি বলে এবার যদি তুমি ওরে নিয়ে আবার বিক্রি করে দাও, এইভাবে ডাইরেক্ট। আমি তখন বললাম যে মা, এটা আপনি কী বলেন, আমি ওরে নিয়ে বিক্রি করে দিব মানে? ওরে আমি ফিরে আনার জন্য আমি এত লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, এত লক্ষ টাকা খরচ করে আমি ওই রেল স্টেশন থেকে আমার মা গিয়ে ওরা পাগলের মতো উঠে আনলাম। আপনারাও দেখছেন ওর গায়ে কত ময়লা কাদা, ওরে আমি এরকম করছি। আপনি এখন কী বলতেছেন এগুলো? পরে উনি আমাকে বলতেছে যে না, আমার মেয়ের তুমি বিক্রি করছো, আমার মেয়ে কি মিথ্যে বলে নাকি? আমার মেয়ে তুমি বিক্রি করে তার স্মৃতিশক্তি নষ্ট করে দিছো। আমি বললাম মা, এরকম কিছুই না। উনি আমাকে বলে আমার মেয়ে একটু সুস্থ সবল হতে সময় লাগবে, তুমি তার একটু টাইম দাও, ও তোমার সাথে যাবে না। আমি তখন বললাম আমার সন্তানটা মায়ের জন্য কান্নাকাটি করে, বলে সন্তানকে তুমি এই জায়গায় পাঠিয়ে দাও। আমার মা বলে ঠিক আছে তাহলে যা, বাবুর জায়গায় পাঠিয়ে দেয়। পরে আমি বাবুরে নিয়ে এসে মানিকগঞ্জ থেকে আইনা ওর মায়ের কাছে দেয়। ও তখন সন্তান আর আমার ওয়াইফ তখন একসাথে থাকতেছে। কিন্তু আমাদের স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, ওইখানে আমি যাইতে পারি না। ওইখানে গেলেই সমস্যা। ওইখানে গেলে আমার বউ আমার সাথে ঘুমায়ও না, আমার সাথে ঠিকমতো কথাও বলে না। কিন্তু এরই মাঝে বোরহান কন্টিনিউ ওই বাড়িতে যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে। বোরহানের সাথে আমার বউর সম্পর্ক অনেক ভালো এবং আমার শাশুড়িও ব্যাপারটা জানে। জানার পর আমার শাশুড়ি এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলে না, কোনো কথা বলে না। উনি বোরহানকে প্রশ্রয় দিচ্ছে। বোরহান আমার শ্বশুরবাড়িতে যাচ্ছে, থাকতেছে, ঘুমাইতেছে, খাইতেছে। এলাকার মানুষ আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলে কী ও ভাই, জামাই কি আপনি না বোরহান? বোরহান এই বাড়িতে আসলে এরা মুরগি জবাই করে, এটা রান্না করে, ওইটা রান্না করে। ঘটনা কি কিছুই বুঝতেছে না। এরকম করে একদিন আমি, বৃহস্পতিবার ছিল বিকালবেলা, আমি আমার শ্বশুরবাড়িতে যাই। কারণ শুক্রবারে আমার অফিস বন্ধ, শনিবারে বন্ধ, রবিবারে অফিস। আমি যাই, যা বলতেছি যে তুমি আমার সাথে চলো। আমার বউরে বলতেছি, ও বলে আমি যাবো না। আমি আমার শাশুড়িকে বলতেছি যে আমার বউরে দিয়ে দেন, আমার সন্তানকে দিয়ে দেন, আমি আমার বউর সন্তান ছাড়া থাকবো কেন, দেন। না, তারা দিবে না। তারা না দিবে, না দেওয়ার এক পর্যায়ে আমি তখন থানা থেকে পুলিশ কল করি। পুলিশ কল করি যে আমার বউ আমি নিয়ে যাবো, আটকাবে কেন? আমার পুলিশ থেকে তখন পুলিশ আসে, থানা থেকে আসে পুলিশ। আসার পরে পুলিশ তখন বসে কথাবার্তা বলে। কথাবার্তার একটা পর্যায়ে আমার বউ তখন পুলিশকে বলতেছে যে আমি আপনাদের সামনে মোকাবিলা করতেছি, আমি কালকে তো শুক্রবার কোর্ট বন্ধ, শনিবারে কোর্ট বন্ধ, রবিবারে আমি ওরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আমি ওর সাথে সংসার করবো না। আমি বললাম ঠিক আছে, আমার সাথে সংসার করবো না, কিন্তু তোমার যে আমার, তুমি যে হারাই গেছিলে ওইখান থেকে যে আমি তোমাকে ফিরে আনছি, আমার 6 লক্ষ টাকা গেছে, আমার এটা কে দেবে? ও আমাকে বলছে তুমি যে আমাকে বিক্রি করছো, বিক্রি করার টাকা আগে আমাকে দাও, আমাকে যে জায়গায় বিক্রি করছো সেই বিক্রির টাকা দাও। আমি তখন বললাম আমি তোমাকে বিক্রি করি না। ও বলে তুমি কোনো কবিরাজকে দিয়া আমাকে ফিরে আনো নাই, যদি কোনো কবিরাজকে টাকা দিয়ে ফিরে আনো, সেই কবিরাজের কাছে আমাকে নিয়ে চলো। আমি বললাম তুমি চলো, আমি তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাবো। ও বলে একবার বলে যাবো, আবার বলে যাবো না, একবার বলে যাবো, আবার বলে যাবো না। এরকম করতে করতে রবিবার আসে এবং রবিবার সকালবেলা ও ঠিকই কোর্টের মাধ্যমে গিয়ে আমাকে ডিভোর্স করে দেয়। আমাকে ডিভোর্স করে দেয়। ডিভোর্স করে দেওয়ার পরে আমি যখন ডিভোর্স লেটার পাই, আমাকে সব কিছু বলে, কোর্টে ডাইকানে আমার সামনে আমাকে ডিভোর্স করে। করানোর পর আমি আমার সন্তানটাকে ধরে রাখি, যখন সন্তান দিব না। সন্তান তো আমার, যদি আমাকে ডিভোর্স করে সন্তান বড় হয়েছে, সন্তান আমার, আমি সন্তান আমার কাছে থাকতেও চায়। ও আমার কাছে থাকবে না, আব্বুর কাছে যাবে। পরে ওই লয়ার বলতেছে যে ঠিক আছে, ওকে আপনি আপনার সন্তান আপনি নিয়ে যান। আমি আমার ছেলেকে নিয়ে আসি। ছেলেকে নিয়ে বাড়িতে আসি, মানে আমাদের মানিকগঞ্জে আসি। আমার মা তখন আমার সাথে থাকে। মা বলে গেলে কী হইতেছে, কেন হইতেছে, কোনো কিছুই বুঝি না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি খবর পাই যে আমার বউর সাথে বোরহানের বিয়ে ঠিক, পারিবারিকভাবে বিয়ে ঠিক। বোরহান কিন্তু, আমার বউ কিন্তু বড়, বোরহান কিন্তু ছোট। বোরহান কিন্তু ছোট, আমার বউ কিন্তু বড়। সেখানে আমার বউর সাথে আপন চাস্তো ভাই ছিল, তার আপন চাস্তো ভাই বোন ছিল, বিয়ে ঠিক হয়। আমি তখন বুঝতে পারতেছি না কি করব, মানে আমার বোঝার কোনো কিছুই নেই। বিয়ের দিন, যেদিন বিয়ে সেদিন সকালবেলা আমি আমার ছেলেকে নিয়ে যাই। ওইখানে ওদের দরবারে থাকে, সমস্ত মানুষের সবার সামনে বলেছে শোনেন, মানে আমি কথা বলা শুরু করি। কথা বলার একটা সময় আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে লোক, আমার মামা শ্বশুর থাকে কয়েকজন, তারা সহ সবাই মিলে আমাকে এই দরবার, মানে এই বিয়ে অনুষ্ঠানে আমাকে মারে। আমাকে মাইরা বলছে তোকে ডিভোর্স, তোকে তালাক করা হয়েছে, তোকে ডিভোর্স করা হয়েছে, তুই আবার আসলি কেন? ধাক্কায় আমার এই বিয়ের অনুষ্ঠান থেকে বের করে দেয়। বিয়ের অনুষ্ঠান থেকে বের করে দেয়। আমি তখন থানাতে যাই, থানা থেকে মামলা করি যে এই ঘটনা আমার সাথে এগুলো এগুলো হয়েছে, কিন্তু থানা থেকেও আমি কোনো বিচার পাই না। থানা থেকে আমার কোনো বিচার করে না। আমার সন্তান আমার সাথেই থাকতেছে। আজকে প্রায় 4 বছর মতো হয়ে গেছে আমার বউ চলে গেছে। বোরহানের সাথে আছে, ওইখানেও 2টা মেয়ের সন্তান আছে, অনেক সুখে আছে, মানিকগঞ্জে আছে, আমার পাশাপাশি থাকতেছে। আমার সন্তান এই পর্যন্ত একটা বড় মায়ের কথা বলে না। আমার সন্তানের নাম মহিন। মহিন একটা বার ওর আম্মুর কথা বলে না।
আমার কাছে থাকতেছে, আমার কাছে বড় হচ্ছে, আমার এই কষ্টগুলো বুঝতে পারে। মোহিনীর দিকে তাকে আমি আজ পর্যন্ত বিয়ে করি নাই। আমি আজও আমার সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাই। আমার সন্তান আমাকে বলে, আব্বু সব ঠিক হয়ে যাবে, আব্বু সব ঠিক হয়ে যাবে, আব্বু তুমি কান্না করো না, আমার চোখের পানি মুছে দেয়, আমাকে খুব আদর করে। আমি আসলে বুঝতেছি না আমার সাথে কি হইল, কেন আমার জীবনে এই ঘটনাগুলো ঘটলো, এই ঘটনা ঘটার পিছনে কারণটা কী ছিল। আদৌ আমার বউয়ের কি এগুলো অভিনয় ছিল, নাকি সে সত্যি সত্যি বোরহানকে পছন্দ করতো, আমি কিছুই বুঝতে পারি না। জীবনের হিসাবটা মিলাতে না পেরে কত রাত যে ঘুমাই না আপন ভাই, উপরের আল্লাহ জানে। যদি পারেন আমার এই গল্পটা তুলে ধরবেন। আমি যে আমার বউকে বিক্রি করি নাই, এটা আমি আমার গ্রামবাসীকে জানাতে চাই। আজও গ্রামের সবাই বলে আমি নাকি আমার বউ বিক্রি করছি। ওরে যে রেল স্টেশন থেকে উঠাই আনা সব কিছু নাকি আমার অভিনয় ছিল। আপন ভাই, যে মহিলার কাছে আমি টাকা দিছি, ওই মহিলার কাছ থেকে আমি একটা পেপারে সিগনেচার আনছি, ওই স্ট্যাম্পের ছবিটা আপনার জন্য পাঠিয়ে যাবে, দেখেন। যদি পারেন আমার গল্পটা বলবেন, আমার সাথে যোগাযোগ করুন। এটা আমার ফোন নাম্বার, আমি মানিকগঞ্জে থাকি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত মানিকগঞ্জে ছিলেন মোহাম্মদ আফজালের জীবনের হৃদয় বিচলিত বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আমার কাছে এই গল্পটা আসলে একটু তাজ্জব মনে হয়েছিল। তাজ্জব বলবো এই কারণে, প্রথমত আফজাল ভাইয়ের বাবা কি জানি কি দেখেছে ওই চাঁদপুরের নদীতে, এবং সেটা সে বলেও না, এবং তার পরিপ্রেক্ষিতে তার বড় ভাই এবং তার বড় বোনকে বিয়ে দিয়ে দেয় খুব ইমিডিয়েট, এবং তাকেও খুব ছোট বয়সে বিয়ে করায়। তাদের পরিবারটা শুরু থেকে একটু ভৌতিক সমস্যা তাদের পরিবারে ছিল, এটা গল্পের শুরুতেই বোঝা গেল। এবং মধ্যখানে ময়নার সাথে যেটা ঘটলো, আমার কাছে মনে হচ্ছে যে বোরহান এখানে খুব বড় একটা গেমস খেলেছে। মানে আই এম নট শিওর, বাট আমার কাছে মনে হচ্ছে, কারণ ময়না যখন সুস্থ হয়ে ফিরে আসার পরে কিন্তু বোরহান ওই ফ্যামিলিতে আবারও ঢুকেছে, এবং ঢোকানোর পরে ময়নাকে এমনভাবে বোঝানো হয়েছে, কারণ ময়নার তো ওই সময় কোনো কিছুই মনে নাই, যেহেতু ওকে জিনে নিয়ে যাক বা ভূতে নিয়ে যাক, যেই নিয়ে যাক, ও যেখানে ছিল সেখানে তার অতীতের কোনো কথাগুলো কিন্তু তার মনে নেই, সে কিন্তু সব কিছু ভুলে গেছে। আর সেই সুযোগে বোরহান সম্ভবত সুযোগটা কাজে লেগেছে, বলছে যে আপনার হাজব্যান্ড আপনাকে বিক্রি করে ফেলছে, আপনার হাজব্যান্ড আপনাকে বিক্রি করে রেখেছে, এটাই সম্ভবত ময়নাকে বলতে পারে, এবং বলে হয়তো ময়নাকে সে কোনো না কোনোভাবে চেঞ্জ করেছে। ময়না যে একদম খারাপ ছিল আমি সেটাও বলি না, কারণ ময়না তো প্রথম দিকে বোরহানের ব্যাপারগুলো বলতো যে বোরহান তার সাথে এই সমস্যাগুলো করতেছে, ময়না তার হাজব্যান্ডকে জানাইছে, আফজালকে জানাইছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ময়না যদি এতই খারাপ হতো, বা ময়না যদি এরকমই হইতো, তাহলে তো প্রথম দিকেই মানে সব কিছু হচ্ছে আফজালকে বলতো না, হাইড করতো, কোনো কিছুতে হাইড করেনি। এবং লাস্টের দিকে বোরহান এমন একটা পথ অবলম্বন করছে, এমন একটা কৌশল অবলম্বন করছে যেটাতে ধরার কোনো উপায় নেই, কারণ আফজাল ভাই টাকা দিয়েছে মহিলাকে, কবিরাজকে, ওই কবিরাজ মহিলা টাকা খেয়েছে, এবং ওই কবিরাজগুলো এরকম, তাদেরকে টাকা দিলে তারা স্বীকারও করে না। আপনি যে টাকা দিবেন তারা পয়সা সেটা বলো না, তাকে যে টাকা দেওয়া হয়েছে। আমি আমি আসলে আজও বুঝতে পারতেছি না যে আসলে এখানে ময়নার কোনো দোষ আছে কিনা, বা ময়না কি ইচ্ছে করে বোরহানের কাছে চলে গেল কিনা। যাই হোক, আল্লাহই ভালো জানে, আমার মাথায় কোনো কিছু আসতেছে না। আপনারা যারা গল্পটা এই পর্যন্ত শুনেছেন, আমি বিনীতভাবে রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের মতো করে একটা মতামত আফজালের জন্য লিখে যাবেন। আফজাল আপনাদের এই মেসেজটা পেলে হয়তো সে মনের দিক থেকে একটু শান্তি পাবে।